মিনিং অনলাইন যারা আছে ট্রাই করো। সিঙ্ক্রোনাস, নন সিঙ্ক্রোনাস। তো নন সিঙ্ক্রোনাস কে কি বলবো? যদি সিঙ্ক্রোনাস সেটাই হয় অর্ডারলি অ্যারেঞ্জ। তো গ্রোথের রেসপেক্টে কিভাবে আসবো আমরা এবার? সিঙ্ক্রোনাস গ্রোথ, নন সিঙ্ক্রোনাস গ্রোথ। যদি অর্ডারলি অ্যারেঞ্জ ব্যাপারটাই আসে সিঙ্ক্রোনাস নন সিঙ্ক্রোনাসের ডিফারেন্সে, গ্রোথের রেসপেক্টে কিভাবে ডিস্টিংগুইশ করবো? গ্রুপটাই মানে কাজটাই রকম স্ট্রিট লাইন হাউস না একদম বড় করে সিঙ্ক্রোনাস যদি নন সিঙ্ক্রোনাস এর কি রকম মানে কেমন এরকম স্ট্রিট আছে। হ্যাঁ, কেন সেটা উল্টোটা হলো না? সিঙ্ক্রোনাসে ওরকম আসবে স্ট্রেট, আর নন সিঙ্ক্রোনাসে আসবে হচ্ছে স্ট্রেট, এরকম মানে স্মুথ লাইন। তো উল্টো ব্যাপারটা যেটা তুমি এক্সপ্লেন করছো। তো সেটার জন্য তো রিজন আছেই কেন এই ধরনের কার্ভ পাওয়া যায়। তো মিনিংটাকে বোঝার চেষ্টা করব। অনলাইন যারা শুনতে পাচ্ছ তো? মিউট হয়ে গেছো? Yes, sir. Yes, sir. সিঙ্ক্রোনাস মিনিং, সিঙ্ক্রোনাস মিনিং, সিঙ্ক্রোনাস গ্রোথের রেসপেক্টে মিনিং। সিঙ্ক্রোনাস মানে বলে দিয়েছে মনে হয় যে অর্ডার অ্যারেঞ্জমেন্ট কে বলা হতে পারে সিঙ্ক্রোনাস। হ্যাঁ, দ্যাটস কারেক্ট। তো গ্রোথের রেসপেক্টে কি বলবো? অর্ডার অ্যারেঞ্জ গ্রোথ মানে কি ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে সিঙ্ক্রোনাস গ্রোথ means all bacteria remain in same phase of the bacterial cell cycle। কি বললাম? ব্যাকটেরিয়াল সেল সাইকেল আমি একদম স্টার্টিং ক্লাসে পড়িয়েছি, ঠিক আছে? তো ব্যাকটেরিয়াল সেল সাইকেল তো অনেকগুলো ফেজ হয়, টোটাল 3টে ফেজ বলেছি। তো ওই যে কোনো একটা ফেজে অল ব্যাকটেরিয়া যদি প্রেজেন্ট থাকে, দ্যাটস টাইম উই আর কলিং দ্যাট কালচার এন্ড গ্রোথ টাইপ ইজ কল্ড সিনক্রোনাস গ্রোথ। তার মানে সবাই সেম ফেজ অফ দ্য ব্যাকটেরিয়াল সেল সাইকেলে রিমেন থেকে গ্রো করছে, ঠিক আছে? আর নন সিনক্রোনাস কখন হবে? যখন ডিফারেন্ট ফেজে থাকবে, একটা আর একটার সঙ্গে কোনো কানেকশন নেই। একজন হয়তো রয়েছে তোমার রেপ্লিকেশন স্টেজে, আর একজন হয়তো ধরো পার্টিশন করে ফেলেছে, কমপ্লিট করে ফেলেছে, এন্ড ডিভিশন করবে, সেপ্টাম ফর্ম করছে। তো এই ধরনের যদি সিচুয়েশন ক্রিয়েট হয় কালচারে, তখন আমরা বলবো যে নন সিনক্রোনাস কালচার এন্ড দ্য গ্রোথ প্যাটার্ন ইজ কল্ড নন সিনক্রোনাস গ্রোথ। ভালো করে বুঝেছো কি বলেছি? অনলাইন যারা আছো কেসটা বুঝতে পেরেছো? লিখবো? তাহলে আমাকে বলো ফ্রম দ্যাট বেসিস আগে লেখার আগে কোনটা প্র্যাকটিক্যাল আর কোনটা হচ্ছে তোমার হাইপোথেটিক্যাল সিচুয়েশন। সিনক্রোনাস কি প্র্যাকটিক্যাল সিচুয়েশন, প্র্যাকটিক্যালি বা ন্যাচারালি Hypothetical. অ্যাভেলেবেল? তো সিনক্রোনাস কোনোদিন হবে সিনক্রোনাস Synchronous না। hypothetical. হ্যাঁ, কেন? ওই ধরনের একই সেম ফেজ, সেম ব্যাকটেরিয়াল সেল ফেজে সব ব্যাকটেরিয়া থাকবে নাই এক্সপেক্টেড? থাকতে পারে। অবভিয়াসলি না। হ্যাঁ, তো ন্যাচারালি ব্যাকটেরিয়া নন সিনক্রোনাস হয়। Hypothetical situation is the synchronous, but practically we can induce synchronous culture from the non-synchronous, and there are some methods. Question আসে, আসতেই পারে, ঠিক আছে? তো methods to develop non-synchronous to synchronous. Okay, তো কিছু পয়েন্ট লিখবো। Synchronous culture is the hypothetical situation. Hypothetical situation. Hypothetical situation, whereas non-synchronous is the practical natural situation. Better word, natural situation. Synchronous growth means all bacterial populations are physiologically identical. All bacterial population are physiologically identical and remain in the same stage of cell cycle. Remain in same stage of cell cycle. Means clear, A to Z, all bacteria remain in the same phase, single phase, same stage. তো একই সাথে সবাই গ্রো করছে। মানে ভাবো হচ্ছে ওই ধরনের সিচুয়েশন, যখন কোনো রানিং বা কোনো একটা ধরো ইয়ে হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে 100 মিটার রানিং, কি করা হয়? সবাইকে এক জায়গা দিয়ে দাঁড় করা হয়, হ্যাঁ, and একই জায়গা দিয়ে স্টার্টিং করানো হয়। তখন তার মানে কি আছে? সিনক্রোনাস আছে, ঠিক আছে? সিনক্রোনাস রানিং হচ্ছে। এবার কেউ আগে পরে, তো এরপরে গিয়ে ইন ফিউচার হয়েই যাবে, যখন টাইম চেঞ্জ হবে কেউ হয়তো আগে বেরিয়ে যাবে, কেউ হয়তো লেটে পড়ে যাবে। তখন কি হয়ে যাবে? তখন ব্যাপারটা নন সিনক্রোনাস হয়ে যাবে। কেউ ফার্স্ট এগোবে, কেউ ফার্স্ট রান করবে, কেউ স্লো রান করবে। দ্যাট মিনস আবার ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, বাট স্টার্টিং টাইমে কি ছিল? সিনক্রোনাস ছিল কিন্তু, ঠিক আছে?
যেই তুমি অ্যালাউ করলে রানিং প্রসেসটা নন সিনক্রোনাস হয়ে যাবে, কারণ সবাই এক স্পিডে তো দৌড়বে না অবভিয়াসলি। তো কি হবে, স্লো অ্যান্ড ফাস্ট রানের বেসিসে ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে। তো লাইক দ্যাট সিনক্রোনাস সেম স্টেজে ব্যাকটেরিয়াল সেল সাইকেল থেকে গ্রো করছে। আর নন সিনক্রোনাস is a natural situation where bacteria are not in the same point of their growth cycle. Of their cell cycle. So some different point এ স্টেজে গ্রো করে, ঠিক আছে, সবাই সেম পয়েন্টে থাকে না, তখন হচ্ছে নন সিনক্রোনাস গ্রোথ অ্যাচিভ হবে। এন্ড কালচারটা সেটা বলবো হচ্ছে নন সিনক্রোনাস কালচার। ওকে, তো সিনক্রোনাস নন সিনক্রোনাস ব্যাপারটা ক্লিয়ার। প্র্যাকটিক্যালি মানে ল্যাবরেটরি কন্ডিশন আমরা ইনডিউস করতে পারি। in laboratory conditions some changes করে condition কে change করে we can change non synchronous to synchronous. So naturally available non synchronous growth কে আমরা laboratory condition change করে modulate করে we can transfer into synchronous growth, ঠিক আছে। So কি কি condition, methods, what are the methods available for this change? Methods available to convert non-synchronous into synchronous. Methods available. তোমরা কেউ আইডিয়া দিতে পারবে কিভাবে করা যেতে পারে? আইডিয়া তো বলে দিয়েছি, সিনক্রোনাস নন সিনক্রোনাস এর ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা যদি নন সিনক্রোনাস কে সিনক্রোনাসে কনভার্ট করতে চাই, দ্যাট মিন্স সেম ফেজে নিয়ে আসতে চাই অল ব্যাকটেরিয়াল সেল A to Z কে ইন আ কালচার, তো কি মেথড অ্যাপ্লাই করতে পারি? এনি আইডিয়া? কেউ কিছু ভাবছো কিনা দেখি। তোমার কালচারটা নন সিনক্রোনাস হয়ে আছে, তুমি সিনক্রোনাসে কনভার্ট করতে চাইছো, বলো। স্যার প্রথমে তো ওই ব্যাচ কালচারটা চেঞ্জ করে কন্টিনিউয়াস কালচারে যদি করা হয়, মানে নিউট্রিয়েন্ট প্রোভাইড করতেই থাকতে হবে, না হলে তো ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ ঠিক ওভাবে দেখা যাবে না, মানে সিনক্রোনাস করা যাবে না। না, তো এটা তুমি একটা যদি কন্টিনিউয়াস করো সেখানে কি সিনক্রোনাস হবে? কেউ তো ডিফারেন্ট স্টেজে থাকতেই পারে। কন্টিনিউয়াস এর ব্যাপারটা আলাদা সিনক্রোনাস এর থেকে। কন্টিনিউয়াস করলে যে সিনক্রোনাস হবে এমন তো কোনো ব্যাপার নেই। সেল সাইকেলে তো ডিফারেন্ট স্টেজে থাকতেই পারে, কেউ এগিয়ে কেউ পিছিয়ে। আমি বলেছি সেম জায়গায় আনতে হবে সবাইকে। মিনিং তো সেটাই বলছে, নন সিনক্রোনাস কে সিনক্রোনাসে কনভার্ট করা মানে কি, ডিফারেন্ট পয়েন্ট অফ সেল ডিভিশনে ছিল, তুমি সেম পয়েন্টে নিয়ে চলে আসবে, সেল ডিভিশন সাইকেলে সেম পয়েন্টে নিয়ে আসবে। এনিওয়ান আর কেউ কিছু ট্রাই করবে? মাথায় আসছে না কিছু? বলে দেবো? কেউ কিছু বলতে চাইছো? ওকে, কোনো আনসার পাচ্ছি না, দ্যাট মিন্স কেউ ভাবছে না বা ভাবার চেষ্টা করছে না, ভাবলে কিন্তু বেরিয়ে যেত, একটু যদি স্পেস দিতে। নন সিনক্রোনাস কে সিনক্রোনাস গ্রোথে কনভার্ট করতে পারি বাই মিনস অফ মেথড নাম্বার 1। ধরে নাও একটা ব্যাকটেরিয়া কালচারটা গ্রো করছে, ঠিক আছে, ভাববে ভালো করে। ব্যাকটেরিয়া কালচারটা গ্রো করছে, সাম পয়েন্ট অফ টাইমে গ্রো করছে, ধরে নাও 1 ঘন্টা তুমি গ্রো করিয়েছো, ওকে। দেন সাডেনলি তুমি কি করলে, ব্যাকটেরিয়া কালচারটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলে, মিন্স লো টেম্পারেচার ইনডিউস করলে। লো টেম্পারেচার ইনডিউস করলে হবে কি? লো টেম্পারেচার ইনডিউস করলে সেল কি ডেথ হবে? আনসার ইজ নো।
রেফ্রিজারেট যদি আমি করি 4°C সেল ডেথ হবে না, বাট সেল কি করবে, হল্ট করে দেবে গ্রোথটাকে। ইয়েস অন, সেলের গ্রোথ কি হয়ে যাবে, স্টপড হয়ে যাবে। দ্যাট টাইম পয়েন্টে যেহেতু টেম্পারেচার সাফিসিয়েন্ট নেই, লো টেম্পারেচার লো এর জন্য তোমার গ্রোথ হল্ট করবে, গ্রোথ প্রিভেন্ট হয়ে যাবে, সিজেশন হয়ে যাবে, গ্রোথ আটকে যাবে। হলো, এবার তুমি ফ্রিজে রাখার পর 1 থেকে 2 ঘন্টা পর, আফটার 1 to 2 আওয়ার, তুমি কি করবে, কালচারটাকে আবার নর্মাল টেম্পারেচারে শিফট করে দেবে। এবার ভাবো, শিফটিং যখন করলে, টেম্পারেচার যখন অপটিমাম পেয়ে গেল, তখন সবাই তো হল্ট করেছিল ওখানে, আর সবাই সেম স্টেজ থেকে স্টার্ট করবে। when they started again, they started from the beginning, yes or no? তো যখন বিগিনিং থেকে স্টার্ট করছে মানে কি, তুমি কোথায় নিয়ে চলে এলে, সিঙ্ক্রোনাস নিয়ে চলে এলে। তো নন সিঙ্ক্রোনাস কে সিঙ্ক্রোনাস কনভার্ট করার এটাও কিন্তু একটা প্রসেস হতে পারে, লো টেম্পারেচার ইনডিউস করে গ্রোথ অ্যারেস্ট করিয়ে দিয়ে। ইনিশিয়ালি গ্রোথ অ্যারেস্ট করে দাও, দেন তুমি আবার অপটিমাম এনভায়রনমেন্ট তোমার অ্যাপ্লাই করে দাও, গ্রোথ স্টার্ট করবে, বাট দ্যাট টাইম অল ব্যাকটেরিয়া স্টার্ট ফ্রম দ্য সেম, স্টার্ট ফ্রম দ্য জিরো। ঠিক আছে, তো স্টার্ট ফ্রম দ্য জিরো মিনস সবাই তোমার সিঙ্ক্রোনাস আছে। হ্যাঁ, ডিউরিং দ্য গ্রোথ পিরিয়ড আবার নন সিঙ্ক্রোনাস অ্যাপ্লাই হয়ে যাবে কিন্তু, কারণ কেউ ফাস্ট গ্রো করবে, কেউ স্লো গ্রো করবে, এটার বেসিসে আবার তোমার চেঞ্জ হবে। বাট ওই টাইম পিরিয়ডটা, স্টার্টিং টাইম পিরিয়ডটা, when all bacteria start from the zero, সিঙ্ক্রোনাস কালচার অ্যাচিভ হবে। তো তুমি প্র্যাকটিক্যালি অল টাইমের জন্য কোনোদিনই সিঙ্ক্রোনাস কালচার পাবে না, ঠিক আছে, বাট সাম পিরিয়ড অফ টাইম পর্যন্ত তুমি সিঙ্ক্রোনাস অ্যাচিভ করাতে পারবে। Okay, so number 1 methods available, arrest the growth, of this cell, altering condition of growth, বেসিক্যালি এখানে অল্টারিং করছি আমরা টেম্পারেচার, and ইনডিউস করব আমরা লো টেম্পারেচার। হাই টেম্পারেচার করলে ডেথ হয়ে যাওয়ার চান্স আছে, আমরা তো হাই টেম্পারেচার জানি ইজ আ ব্যাকটেরিওসিডাল, মাইক্রোবিসিডাল, দ্যাট মিন্স কিল করে, আগেই পড়ে দাও কন্ট্রোলে। সো টেম্পারেচার and we induces low temperature, লো টেম্পারেচার যদি ইনডিউস করে দাও, গ্রোথ অ্যারেস্ট হয়ে যাবে, and then after that again we provide optimal condition, and when second time we provide the optimal condition, all cells are starting from this beginning and remain in the synchrony. So this method can be applied for synchronous culture. Synchronous culture for short period, obviously. আর কি করতে পারি, সেম মেথড কাছাকাছি, এখানে টেম্পারেচার আমি চেঞ্জ করেছি, আর কি প্রোডাক্ট বা আর কিছু তোমার মিডিয়া কম্পোনেন্ট বা আদার কিছু চেঞ্জ করে কি করা যেতে পারে, সেম ওয়েতে লাইক গ্রোথ অ্যারেস্ট করিয়ে। একটা তো টেম্পারেচার এনভায়রনমেন্ট চেঞ্জ করিয়েছি, আর কি করানো যেতে পারে, নাম্বার 2 বলবে। হ্যাঁ স্যার বলছিলাম যে গ্রোথটা অ্যারেস্ট করলাম, মানে যে যেখানে ছিল সেখানেই তো সে অ্যারেস্ট হয়ে গেল, মানে কেউ যদি রেপ্লিকেশনে থাকে বা কেউ যদি অন্য জায়গায় থাকে, তো সে তো সেখানেই অ্যারেস্ট হয়ে গেল। তো স্যার ওরা যখন অপটিমামে দেওয়া হয়, তারা সবাই ওখান থেকে শুরু না করে আবার জিরো থেকে শুরু করবে? কেন শুরু করবে না, আমরা যখন গ্রোথ ফেজ জানি, গ্রোথ ফেজের স্টার্টিং ফেজটা কি, ইজ দ্য ল্যাগ ফেজ। ল্যাগ ফেজটা কেন নেয়, ল্যাগ ফেজটা প্রত্যেকবার নেবে, এভরি টাইম সেল নেবে, সেটা শর্ট হোক আর লং হোক, বলেছি তো নেবে। কেন নেবে, বিকজ যখনই তুমি চেঞ্জ করছো সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, স্ট্রেস তো পড়ছে, সেলের উপর স্ট্রেস তো পড়ছে। তো তুমি কোল্ড অ্যাপ্লাই করেছিলে, মানে টেম্পারেচার লো করে দিয়েছিলে, স্ট্রেস পড়েছিল, প্রিভেন্ট করে দিয়েছিল গ্রোথ। তুমি যখন আবার অপটিমাল কন্ডিশন দিলে, তো স্ট্রেস থেকে তো ব্যাক করতে হবে, মানে শর্ট পিরিয়ড অফ টাইম তো ওকে ল্যাগ ফেজে নিতেই হবে।
তাহলে সবাই ল্যাগ ফেজেই থাকবে ওই টাইমে, অ্যান্ড ল্যাগ ফেজ থেকে জিরো থেকে বা ল্যাগ ফেজ থেকে যখন স্টার্ট করবে সেলগুলো সিঙ্ক্রোনিতে চলে আসবে, মানে সিঙ্ক্রোনাস হয়ে যাচ্ছে। কেসটা বুঝতে পেরেছো? যখন তুমি চেঞ্জ করলে স্ট্রেস পেলো, স্ট্রেস পাচ্ছে মানে আবার যখন তুমি অপটিমাম কন্ডিশন দেবে ল্যাকটেজ ঢুকে যাবে আর ল্যাকটেজ থেকে স্টার্ট করবে। তো রেপ্লিকেশন যদিও থাকে বা তোমার পার্টিশনে থাকে, ওই স্টেজে গিয়ে অফ হয়ে যায়, আবার সেলগুলো কিন্তু তোমার ল্যাক ফেজেই আসবে, গ্রোথ ফেজে, তারপরে গিয়ে আবার ওই ফেজটা কমপ্লিট করবে, মানে কিছু টাইম ও গ্রোথ বন্ধ করে দেবে, হ্যাঁ, স্টপ করে দেবে, নাম্বার ইনক্রিজ করবে না, অ্যাডাপ্ট করবে, আবার একটা অ্যাডাপ্টেশন ফেজে যাবে, কিছু যদি সিনথেসিস করার থাকে করবে, দেন আবার ওই জায়গা থেকে স্টার্ট হবে। তো ওই জন্য বললাম শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য অনলি অ্যাপ্লিকেবল দিস সিনক্রোনাস, আবার চেঞ্জ হয়ে যাবে। এটা মানে মোটামুটি যা প্রসেস আছে আমাদের ল্যাবরেটরি মানে যা মানে নিয়ম আছে সবই কি সেম, মানে শর্ট টাইমের জন্যই পেতে পারবো কোনো সময় না, একটা লং টাইমের জন্য পাওয়া যাবে, আর ওটাই হচ্ছে বেস্ট মেথড। এইটা জাস্ট আমরা মানে কোনো এক্সট্রা কোনো খরচ কিছু করছি না, আমরা জাস্ট মিডিয়ার জিনিস চেঞ্জ করছি বা এনভায়রনমেন্টাল কন্ডিশন চেঞ্জ করছি, তো সেটা করে সিনক্রোনাস অ্যাচিভ করার চেষ্টা করছি। ইজ অ্যাপ্লিকেবল বাট ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, তারপর আবার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আর কি করা যেতে পারে সেম ওয়েতে শর্ট পিরিয়ডের জন্য? কাছাকাছি সেম মেথড বল। একটা তো আমি টেম্পারেচার কমিয়ে দিয়েছি, গ্রোথ অ্যারেস্ট করেছি, আর কিভাবে গ্রোথ অ্যারেস্ট করানো যেতে পারে? পিএইচ কে ভ্যারি করি। পিএইচ ভ্যারি করলে চান্স আছে ডেথ হয়ে যাওয়া। এটা কি করা যেতে পারে? গ্রোথ ইনহিবিটর অ্যাপ্লাই করো, হ্যাঁ, তারপর গ্রোথ ইনহিবিটরকে রিমুভ করে দাও, আচ্ছা হ্যাঁ, অ্যাপ্লাই করো, গ্রোথ ইনহিবিট হলো, ঠিক আছে, আবার কিছুক্ষণ পর অ্যাপ্লাই মানে সাম টাইম ইনকিউবেশন পর 2 or 3 আওয়ার্স পর রিমুভ করে দাও, দেন কি হবে সেলগুলো আবার একটা ল্যাগ ফেজ কাটাবে, হ্যাঁ, আবার সিনক্রোনিতে চলে আসবে, মানে ওই টাইমটুকু সিনক্রোনি থাকবে, আবার যে যার টাইম তারপরে তো লুজ করে যাবে সিনক্রোনাস। তো এটাও করা যেতে পারে। নাম্বার 2, টু অ্যাচিভ দ্য সিনক্রোনাস ফর দ্য শর্ট পিরিয়ড কি করব আমরা? গ্রোথ ইনহিবিটর অ্যাপ্লাই or induce growth inhibitor and then remove from the culture medium. Same kind of. Third, আর কি করা যেতে পারে? একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্টকে তুমি, শরীর না হ্যাঁ, এসেনশিয়াল নিউট্রিয়েন্টটা মিডিয়া থেকে তুমি তোমার অবসোলেট করে দিচ্ছ, স্টপটা হয়ে যাবে, দ্যাট মিন্স ওখানে গ্রোথ আটকাচ্ছে, আবার তুমি আটকে রিল্যাপস তখন আবার। ঠিক, এলিমিনেট essential nutrients and reintroduce it. So point 1, 2, 3 achieve তো করবে but it not last long time, ঠিক আছে, synchronous not last very long time, very short period এর জন্য, after that rapidly lose করে যাবে, অ্যাচিভ করানো যেতে পারে by that way। বাট নাম্বার 4 যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড অ্যান্ড লং লাস্টিং করবে, অনেকটা টাইম অবধি সিনক্রোনাস থাকবে, ঠিক আছে। নাম্বার 4, excellent and most widely used method। স্যার মিডিয়া প্রিপেয়ার করার পর কি করে নিউট্রিয়েন্ট এলিমিনেট করা যায়? এলিমিনেট করানোর জন্য তাহলে তোমাকে একটা আলাদা, যেমন কন্টিনিউয়াস কালচারও আমি যখন দেখাবো ভেসেলটার মধ্যে সেই অপশনটা রাখা হয়, তোমার নব থাকে, বের করে দেওয়া যেতে পারে, অ্যাড করা যেতে পারে, এক্সেট্রা করা যেতে পারে। তার মানে কালচারে ভেসেলটা নর্মাল ফ্লাস্ক হবে না, কালচারে ভেসেলটা একটু চেঞ্জ হবে, যেখানে অ্যাডিশন রিমুভ করার ফেসিলিটি থাকবে, ঠিক আছে। তো এক্সিলেন্ট, নাম্বার 4, excellent and most widely used technique method দুজন সায়েন্টিস্ট ডিসকভার করেছিল, হেলমস্টেটার কামিন্স টেকনিক। হেলমস্টেটার, STEHLMSTETER
TTER, Henstetter Cummings method or technique. Okay, so most widely used technique, Henstetter Cummings technique. কি করা হয় দেখো প্রসিজার। ফার্স্ট অফ অল যেটা করা হবে আনসিঙ্ক্রোনাইজড কালচার মিডিয়া, unsynchronized culture media filter through membrane filter. First filtering করা হবে and then the filter is inverted, just upside down করে দেওয়া হবে। Next filter is inverted and allowed to pass fresh media। আমি যতক্ষণ না অ্যাপারেটাসের ডায়াগ্রামটা আঁকছি তো বুঝতে পারবে না, পাশাপাশি এবার আঁকবো। allowed to pass fresh media through it. So third point তোমার লেখার আগে তো ডায়াগ্রামটা দেখো কি হচ্ছে, মানে এত অবধি কি করেছে। আচ্ছা এই হচ্ছে তোমার ভেসেলটা, this is membrane filter, the red one, red line, membrane filter, and in this apparatus first unsynchronized culture added, unsynchronized culture add, তাহলে এখানে লিকুইড মিডিয়া রয়েছে যেখানে তোমার সেলস প্রেজেন্ট আছে and some cells just divided and some cells are matured condition আছে। হ্যাঁ কি না, একটা কালচার কন্ডিশনে যখন নন সিনক্রোনাইজ কালচার থাকবে স্মল সেলও থাকবে, দ্যাট মিন্স জাস্ট ডিভাইডেড বাই বাইনারি ফিশন and some mature cells ও প্রেজেন্ট থাকবে, তাহলে স্মল সেল লার্জ সেল বোথ প্রেজেন্ট থাকবে। তো স্মল সেল গুলোকে কি বলবো, নিউলি ডিভাইডেড সেল, নিউলি ডিভাইডেড সেল। আর লার্জ সেল গুলোকে কি বলবো, ম্যাচিওর সেল। তো আনসিনক্রোনাইজ আর নন সিনক্রোনাইজ কালচারের এটাই তো তোমার ক্যারেক্টারিস্টিক্স, যে সেল যে কোনো পয়েন্টে থাকতে পারে, ব্যাকটেরিয়া ক্যান সেল সাইকেলে যে কোনো পয়েন্টে থাকতে পারে। ওকে, সো আমরা নেক্সট কি করব, এই মেমব্রেনটাকে, মেমব্রেন ফিল্টারটাকে জাস্ট আপসাইড ডাউন করে দেবো, মানে ইনভার্ট করে দেবো, ইনভার্ট করব। ইনভার্ট করলে কি হবে রেজাল্ট, বলো, যদি আমরা ইনভার্সন করাই মেমব্রেনটার কি হবে, লিকুইড যেটা আছে আনসিনক্রোনাইজ কালচারটা পুরোটাই ডিসকার্ড হয়ে যাবে, বাট সেল হ্যাজ দি এবিলিটি টু বাইন্ড উইথ দ্য
মেমব্রেন। লিকুইড সব রিলিজ হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে, ড্রেন আউট হয়ে যাবে, বাট দ্য সেলস এর অ্যাবিলিটি আছে মেমব্রেনের সাথে বাইন্ড করার। ঠিক আছে, তো সেল কি বলবো কি করে হয়ে থাকবে, এই রেড কালারের মেমব্রেনের সাথে বাইন্ড হয়ে থাকবে, ভালো করে বুঝবে। তাহলে রেড কালার মেমব্রেনের সাথে স্মল সেলও বাইন্ড করে থাকবে, and ম্যাচিওর সেল এরাও বাইন্ডিং এ থাকবে। এত অবধি কেস ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2 অবধি। এখানে হচ্ছে ইনভার্ট করা হয়েছে, invert the membrane filter. All the media are discarded, but the cells are attached with the membrane. ঠিক আছে, তো সেলের অ্যাটাচমেন্ট টু দা মেমব্রেন এর অ্যাফিনিটি ভ্যারি করে। কিরকম ভাবে ভ্যারি করে? মেনলি আমরা যদি এক্সাক্ট মেকানিজম দেখি, যে বাইন্ডিং এবিলিটিটা কে প্রোভাইড করে সেলে, মেমব্রেনের সাথে সেল যে বাইন্ড করছে, বাইন্ডিং এবিলিটি প্রোভাইডেড বাই দ্য সেল ওয়াল। ঠিক আছে, যার যত ম্যাচিওর সেল ওয়াল, তার স্টিকিনেস বা অ্যাফিনিটি ইজ মাচ মোর হাইয়ার। ওকে, যার সেল ওয়াল জাস্ট সিনথেসিস শুরু হয়েছে, বায়োসিনথেসিস হচ্ছে, হ্যাঁ, প্রপারলি নট ডেভেলপ, ক্রস লিঙ্কিং স্টিল নিডেড, তাদের বাইন্ডিং ক্যাপাসিটি কি হবে? লেস। পয়েন্ট ক্লিয়ার এত অবধি? এখান থেকেই আসবে থার্ড ডিফারেন্সিয়েশন। কি বললাম? মেমব্রেন বাইন্ডিং অ্যাফিনিটি ভ্যারিজ। Membrane binding affinity varies because of the cell structure, mainly cell wall maturity. তাহলে আমরা বলবো দু ধরনের সেল আমরা এখানে ডিস্টিংগুইশ করেছি। জাস্ট ডিভাইডেড, নিউলি ডিভাইডেড সেল এর অ্যাফিনিটি বাড়বে না কমবে? নিউলি ডিভাইড সেল অ্যাফিনিটি হাই না লো? আনসার করবে বাকিরা। নিউলি ডিভাইড সেল অ্যাফিনিটি লো। যারা ম্যাচিওরড সেল, অলরেডি সেল ওয়াল ইজ হাইলি ডেভেলপড, সো ম্যাচিওরড সেল অ্যাফিনিটি ইজ হাই। ওকে, এবার আমরা কি করব? ফ্রেশ মিডিয়া পাস করাবো এর উপর দিয়ে। ফ্রেশ মিডিয়া পাস করাবো, ফ্রেশ মিডিয়া পাস। তাহলে অলরেডি একটা গ্র্যাভিটেশনাল পুল হচ্ছে, দেখতে পাচ্ছ? একটা অলরেডি গ্র্যাভিটেশনাল পুল হচ্ছে সেলে। আবার কি করছো তুমি? ফ্রেশ মিডিয়া অ্যাড করছো, অ্যাজ আ প্রেসার অ্যাড করছো, ফ্লুইড প্রেসার। তাহলে যারা যাদের অ্যাফিনিটি, বাইন্ডিং অ্যাফিনিটি লেস, বাইন্ডিং থাকতে পারবে? হ্যাঁ, দুটো প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, একটা গ্র্যাভিটেশনাল পুল এন্ড ফ্রেশ মিডিয়ার একটা প্রেসার, লিকুইড প্রেসার। সো বোথ কনজুগেট করে কি করছে? যারা লুজ অ্যাসোসিয়েট, দে আর রিলিজ, বাট যারা হাইলি হাই অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য মেমব্রেন, দে ক্যান স্টিল স্টাক देयर। ইয়েস অর নো? তাহলে আমরা যদি ফ্রেশ মিডিয়াম অ্যাড করি, ফিল্টার আউট হয়ে কে বেরিয়ে আসবে? ফিল্টার আউট হয়ে কারা বেরিয়ে আসবে? নিউলি ডিভাইডেড সেল, নিউলি ডিভাইডেড সেল। এন্ড দিস নিউলি ডিভাইডেড সেল গুলোকে তুমি কালেক্ট করো এন্ড গ্রো করাও। কি পাবে? গ্রোথটা, হ্যাঁ, গ্রোথটা কি অ্যাচিভ হবে? ইটস আ সিনক্রোনাস, বিকজ সব সেল আসবে নিউলি ডিভাইডেড সেল, ওকে, এন্ড গ্রোথটা আসবে সিনক্রোনাস। এটা লং টাইম অবধি তোমার অ্যাপ্লিকেবল থাকবে, যেহেতু এখানে কোনো মিডিয়ার বা এনভায়রনমেন্টের কন্ডিশন চেঞ্জ করে আনোনি। ঠিক আছে, এখানে তুমি সেল একদম পার্টিকুলারলি চুজ করে বের করেছো হুইচ ওয়ান ইজ দ্য নিউলি ডিভাইডেড সেল। তো তোমার কাছে এখন কালেকশন আছে অল আর নিউলি ডিভাইডেড সেল, so growth will be more synchronous and last for long time. That's why this technique is widely accepted to develop synchronous culture from non-synchronous. Point clear? Everyone, online student যারা আছো বলবে। ফিল্টার ইনভার্ট করা হলো, অ্যালাউ পাস করা হলো, তাহলে কি হবে? যারা নিউলি ডিভাইডেড সেল, that means lose affinity, they are released, but the matured cell, high affinity cells still stuck there. তাহলে এখান থেকেই আমরা একটা ক্লিয়ার কি করলাম? সেপারেশন করে দিলাম। and newly divided সেল গুলোকে আমরা যদি কালচারিং করি, we obtain synchronous state. This technique developed by two scientists,
Helmstetter and Cummings, and by that its name Helmstetter-Cummings synchronous culture technique. বলবে সিম্পল টেকনিক বাট ইয়েস এফেক্টিভ, সিম্পল আইডিয়া লাগিয়েছে, এফেক্টিভ। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। Yes, sir. ক্লিয়ার? স্যার বাদিক ওকে, দেখা যাচ্ছে না, Yes, sir. ওই পেন বাইন্ডিং দেখা যাচ্ছে না, ওকে ওকে, হ্যাঁ এবার হ্যাঁ ঠিক আছে, এটা বোর্ডটা সরে গেছে। ঠিক আছে, ওয়াইপ আপ করবো, মুছে দেবো, লেখা হয়েছে? আমরা গ্রোথ কার্ভে যাব, অ্যাবাউট সিনক্রোনাস এন্ড নন সিনক্রোনাস গ্রোথ প্যাটার্ন কি আসবে। এই সাইডটা রেখেই দিচ্ছি। ওকে, আমরা গ্রোথ প্যাটার্ন দেখব সিনক্রোনাস কালচার এন্ড নন সিনক্রোনাস কালচারে। এক্স ওয়াই অ্যাক্সিস কে একটু ডিফারেন্সিয়েট করব, জেনারেশনস, তার মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এরকম করে আমরা চেক করছি, আর নাম্বার অফ সেল, লগ নাম্বার নিইনি, জাস্ট ইয়ে স্কেলে নিয়েছি, লিনিয়ার স্কেলে, নাম্বার অফ ব্যাকটেরিয়াল সেলস। আমাকে বলো, আচ্ছা জেনারেশনের নাম্বার গুলো দিয়ে দিই, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, সিক্সথ অব্দি নিয়ে গেছি, যদি সিনক্রোনাইজ কালচার হয়, সিনক্রোনাইজ কালচার, one generation to second generation, all bacterial cells are go to the same point of time, same movement করবে, মানে একটা জেনারেশন টু সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কমপ্লিট টাইম সেম হবে, তাহলে গ্রোথ প্যাটার্ন কি রকম আসবে? ওয়ান জেনারেশন থেকে গ্রো করবে, সেম পয়েন্ট অফ টাইমে নাম্বারও ডাবল হবে, সো এরকম একটা গ্রোথ আসবে। তারপরে হচ্ছে থার্ড জেনারেশনে যখন যাবে, আবার ফোর্থ জেনারেশনে যখন যাবে, ফিফথ জেনারেশনে যখন যাবে, সেম টাইমে ডিভাইড করে সব কমপ্লিট করছে, তো প্যাটার্ন কি রকম আসছে? কারেক্ট, স্টেয়ার কেস, স্টেয়ার স্টেপ গ্রোথ প্যাটার্ন আসবে। কি রকম আসবে? স্টেয়ার স্টেপ গ্রোথ প্যাটার্ন। Reason key stair step growth pattern is because all cells are remain in the same stage of the cell cycle and completed their division at the same time. That's why all cell কি করছে সেম টাইমে কমপ্লিট করছে ডিভিশন, তার মানে ওয়ান সেল টু সেলে কনভার্ট করছে সেম টাইমে, তো বাদ বাকি টাইমটা কি স্ট্যাটিক, কোনো ইনক্রিজ হচ্ছে না, বাট একটা টাইমের পর কি ডাবল হয়ে যাচ্ছে অল সেল। দ্যাটস ওয়াই এরকম একটা স্টেয়ার কেস মার্কা গ্রোথ প্যাটার্ন আমরা পাবো। ঠিক, যদি আমরা নন সিনক্রোনাস দেখি, নন সিনক্রোনাসে এভরি সেলস আর ইন এভরি পয়েন্ট, এভরি ডিফারেন্ট পয়েন্ট ইন দ্য সেল সাইকেল, কেউ যদি তোমার ফিশনে স্টার্টিং করেছে তো কেউ এন্ড করছে, তাহলে কি হবে? এদের গ্রোথ প্যাটার্নটা আসবে ভেরি সিম্পল, স্মুথ গ্রোথ প্যাটার্ন, স্মুথ গ্রোথ প্যাটার্ন, স্মুথ কার্ভ। স্মুথ কার্ভ। তো এই জায়গা থেকে কোশ্চেন দেয়, এই জায়গা থেকে কোশ্চেন দেয়
ইদার তোমাকে ডায়াগ্রামটা তুলে দিল, গ্রাফের ডায়াগ্রাম তুলে দিল, আইডেন্টিফাই করতে দিতে পারে, অর তোমাকে ডাইরেক্ট ড্র করতে দিতে পারে। ঠিক আছে, দেখে নাও। স্মুথ কার্ভ অ্যাচিভ করবে হচ্ছে নন সিঙ্ক্রোনাস কালচার। রিপিট, নন সিঙ্ক্রোনাস কালচার। নন সিঙ্ক্রোনাস কালচার। স্টেয়ার্স কে গ্রোথ প্যাটার্ন অ্যাচিভ করবে সিঙ্ক্রোনাস কালচার। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট টাইপে যাব গ্রোথের, which is batch culture, continuous culture. Batch culture, continuous culture. এটা অলরেডি আইডিয়া দিয়ে দিয়েছি, এখানে একটু মোর ওয়েতে ডিসকাস করব। ওকে, কন্টিনিউয়াস কালচার। কোনটা ওপেন কোনটা ক্লোজ? ব্যাচ কালচার ওপেন অর ক্লোজ? ব্যাচ কালচার Close. ওপেন, ক্লোজ। কন্টিনিউয়াস কালচার ওপেন অর ক্লোজ? Open. নিউট্রিয়েন্ট অ্যাডিশন, রিমুভাল অফ ওয়েস্ট। কি হচ্ছে? ও মেশিন, একটু ওয়েট করে যাও। Okay, cut. Batch culture closed, continuous culture open. Batch culture nutrient addition for the single time during the whole culture period, single time, and in continuous culture, continue add the nutrient and waste are removed. ব্যাচ কালচার কোন পার্টিকুলার স্টেজে মেনটেন হবে, ব্যাকটেরিয়া গ্রোথ ফেজ কোন পার্টিকুলার মেনটেন করবে, না কন্টিনিউ চেঞ্জ হতে থাকবে? গ্রোথ ফেজ চেঞ্জ হবে না কন্টিনিউ মেনটেন হবে? চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হবে। সো ব্যাচ কালচারে গ্রোথ ফেজ, ব্যাকটেরিয়াল গ্রোথ ফেজ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার, তার মানে ল্যাগ, দেন লগ, দেন স্টেশনারি, দেন ডেড, দেন এলটিএসটি। সো bacterial growth phase change from lag to log, log to stationary, stationary to dead, and dead to LTSP. Whereas in continuous culture, the growth phase remains stuck in a single phase. And which phase it is? Which phase? Log phase. Log phase. So continuous culture growth phase remain in exponential or log phase,
for indefinite time. প্রোডাক্ট ইল্ডের ক্যাপাসিটি কোথায় হাই হবে, ব্যাচ কালচার না কন্টিনিউয়াস কালচার? প্রোডাক্ট ইল্ড, কোন প্রোডাক্ট যদি তৈরি করে, কোন ব্যাকটেরিয়া থেকে আমি যদি প্রোডাক্ট বার করতে চাই, কোনটা বেটার হবে, ব্যাচ না কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ডিমান্ড আছে। কারণ প্রোডাক্ট ইল্ড জাস্ট হয় কোথায়, মেজরিটি প্রাইমারি প্রোডাক্ট হয়, মেটাবোলাইটস লগ ফেজ হয়, এন্ড লগ ফেজ ইজ স্টাক ফর রিমেন ফর জাস্ট 2 to 3 জেনারেশন, এর তো বেশি হবে না, তারপরে স্টেশনারি ফেজে চলে যাবে, বিকজ অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস আর লিমিটেড। তো প্রোডাক্ট ইল্ড লেস and continuous culture product yield high. Some difference point between batch culture and continuous culture, and এটাকে আমরা গ্রোথও বলতে পারি। প্যাটার্ন অফ গ্রোথ ইজ ব্যাচ গ্রোথ and প্যাটার্ন অফ গ্রোথ ইজ কন্টিনিউয়াস গ্রোথ। ঠিক আছে, যেভাবে ওয়ার্ড লিখবে সেভাবে আনসার করবে। যদি বলে ব্যাচ কালচার ডিফাইন করো তো কালচারের রেসপেক্টে বলবে, যদি বলে ব্যাচ গ্রোথ ডিফাইন করো সেম জিনিস, শুধু গ্রোথ প্যাটার্নটা হবে ব্যাচ গ্রোথ। and the culture containing bacteria is the batch culture. তো বুঝলাম না লাস্টে কি বললি। হ্যাঁ বলছি ব্যাচ গ্রোথ আর ব্যাচ কালচার তো সেমই জিনিস, শুধু ওটা হচ্ছে কালচার আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া যে গ্রোথ প্যাটার্ন ফলো করছে সেটাকে আমরা বলছি ব্যাচ গ্রোথ। মানে যদি তোমাকে কোশ্চেন করে ব্যাচ কালচার না দিয়ে বলো ব্যাচ গ্রোথ, মিনিংটা তো সেম, সেটাই বলেছি, শুধু রেসপেক্টটা ডিফারেন্ট। কেসটা বুঝেছো তো? এরকম কিছু না যে আলাদা ব্যাপার কিছু, ব্যাচ কালচার আর ব্যাচ গ্রোথ আলাদা ব্যাপার। কালচার হচ্ছে যেটা মেনটেন করছো তুমি, দ্যাট ইজ দ্য কালচার, আর গ্রোথ মানে হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ প্যাটার্ন, সেটা বলা হচ্ছে ব্যাচ গ্রোথ। Some difference point clear? So can we convert batch growth into continuous growth? যেমন আমরা নন সিঙ্ক্রোনাস টু সিঙ্ক্রোনাস কনভার্সন করেছি, বাই দ্যাট ওয়ে ইট ইজ Yes, পসিবল। sir. পসিবল, Yes, sir. পসিবল। তার মানে ব্যাচ গ্রোথ কে আমরা কন্টিনিউয়াস গ্রোথে শিফট করতে পারি, শিফট করতে পারি। and first of all we need to know the reason why bacterial growth culture not remain in the single phase. The prime reason is two prime reason for that. Number one, nutrients are continuously depleted, that's why bacterial cell growth phase are different from log to stationary. Number one, nutrients are depleted over the time, and number two, waste toxins are accumulated over the time, that force the bacterial cell to enter into the stationary phase. ঠিক আছে, তো আমরা এই দুটো কন্ডিশনকে সামহাউ যদি মডুলেট করতে পারি, then log phase can be remain for indefinite time, yes or no? তাহলে আমরা কি করব, what we will going to do to convert batch growth into continuous growth? First of all আমরা যেটা কি করব, নিউট্রিয়েন্ট ডিপ্লিশন রাখবো না, মানে কন্টিনিউ নিউট্রিয়েন্টকে সাপ্লাই করে যাব, কারেক্ট? So continue nutrient supply, and number two আর কি করতে হবে তোমাকে, continue waste toxins are released. Yes, continue waste that is accumulated in the flask are removed. যদি এই দুটো টাস্ক করা যায়, bacteria cell can remain for indefinite time in the log phase, yes or no? হবে কি হবে না? So batch culture we can convert into the continuous culture by two simple tasks. Number one, nutrient continuously added to the flask and growth flask, and the waste that is generated continually discard or তোমার কি বলবো, released, removed. হ্যাঁ,
তো এই দুটো টাস্ক যেটা আমি বললাম, নাম্বার 1 নাম্বার 2, নর্মাল কনিক্যাল ফ্লাস্কে কি পসিবল বলো? নো স্যার। নর্মাল বিকারে কি পসিবল? নো। তাহলে একটা স্পেশাল অ্যাপারেটাস লাগবে, হ্যাঁ, যেখানে কন্টিনিউ গ্রোথ নিউট্রিয়েন্ট অ্যাড করব এন্ড ওয়েস্ট প্রোডাক্ট কে রিমুভ করতে পারবো। So special apparatus is needed. So basically for the conversion from batch to continuous culture maintenance, two mostly wise used techniques are utilized. One is called chemostat method, other is called turbidostat method. কি বললাম লিখে নেবো। For these two tasks, continue nutrient supply and waste product removal, we need special apparatus and technique to apply. And widely used two techniques that maintain continuous culture. To maintain continuous culture, chemostat and turbidostat. ওয়ার্ডটা দেখেছো ভালো করে? কি দেখলে, কি বুঝলে? কেমিক্যাল কম্পোনেন্টসের সাথে কাজ করতে হবে। আচ্ছা, আর একটা কি লিখেছো? টার্বিডোস্ট্যাট। তো কি বুঝলে টার্বিডোস্ট্যাট ওয়ার্ড থেকে? ব্রেকডাউন করে দিই, হ্যাঁ, এবার বোঝার চেষ্টা করো, কেমোস্ট্যাট মানে এমন একটা অ্যাপারেটাস, এখন আমি ডিটেলসে যাব না, জাস্ট আইডিয়া দিয়ে রাখছি। মাইক্রোওয়েভ ফিজিওলজি যদি পড়াই তো তখন তো পুরোটাই বলে দেবো, এন্ড ডিফারেন্সও দেয় কোশ্চেনে, তো ডিফারেন্সও বলে দেবো। ওই মানে সেমিস্টার 3 কথা বলছি, এখানে অতটা কাজ করবে না, জাস্ট আইডিয়া চাইবে। কেমোস্ট্যাট আর টার্বিডোস্ট্যাটের আইডিয়াটা জাস্ট দিয়ে রাখছি। কেমো মানে কি, ওয়ার্ডটার সাথে কি কানেক্টেড? কেমিক্যাল কম্পোনেন্ট আর কেমিক্যাল নিউট্রিয়েন্টের কথা বলা হচ্ছে। গ্রোথ মিডিয়ামে যে কেমিক্যাল নিউট্রিয়েন্টস আমরা অ্যাপ্লাই করছি সেটার কথা বলা হচ্ছে কেমো ওয়ার্ডটা থেকে। আর স্ট্যাট মানে কি? স্ট্যাটিক। এই স্ট্যাটিক মানে কি করে কন্টিনিউ, তো অপোজিট। স্ট্যাটিক মানে কি, তুমি সেম রেখেছো, সেম। তার মানে আমরা কেমোস্ট্যাটে যেটা ট্রাই করব সেটা হচ্ছে কেমিক্যাল নিউট্রিয়েন্টের কম্পোজিশন, পার্টিকুলারলি একটা এসেনশিয়াল কেমিক্যাল নিউট্রিয়েন্টকে স্ট্যাটিক কন্ডিশনে রাখবো, ঠিক আছে? খুব বাড়তেও দেবো না, খুব কমতেও দেবো না। হ্যাঁ, যদি বাড়া কমা করে মানে ইনক্রিজ ডিক্রিজ করে তাহলে তোমার গ্রোথ রেট চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কি চাইছি এখানে? কন্টিনিউয়াস কালচার মেইনটেনেন্সের জন্য কেমিক্যাল নিউট্রিয়েন্ট। এই কেমিক্যাল নিউট্রিয়েন্টটা সব কেমিক্যাল নিউট্রিয়েন্ট না, জাস্ট সিঙ্গেল এসেনশিয়াল কেমিক্যাল নিউট্রিয়েন্ট, সিঙ্গেল এসেনশিয়াল কেমিক্যাল নিউট্রিয়েন্ট। তার মানে আমরা যখন কালচার মিডিয়া বানাই ভ্যারাইটি অফ নিউট্রিয়েন্ট অ্যাড করি, বাট এসেনশিয়াল যে কোনো একটা নিউট্রিয়েন্টকে আমরা লিমিটেড কনসেন্ট্রেশনে রাখবো। কি বললাম? লিমিটেড কনসেন্ট্রেশন, ওভার অ্যাড করবো না, এক্সট্রা অ্যাড করবো না। আমরা নর্মালি কি করে থাকি, যে কোনো কালচার আমাদের নিউট্রিয়েন্ট ব্রথ, নিউট্রিয়েন্ট আকারে সবকিছু এক্সট্রা অ্যাড করা থাকে, তার জন্য ব্যাকটেরিয়ার গ্রোথ প্রচুর হতে থাকে, ঠিক আছে? এখানে বাকি সমস্ত কিছু এক্সট্রা এডিশন করবো, except only one essential nutrient, and that essential nutrient could be single vitamin হতে পারে। ধরো আমরা ভিটামিন বি কমপ্লেক্স কে লিমিটেড রাখছি, হ্যাঁ, মানে কম কনসেন্ট্রেশন দিচ্ছি, স্ট্যাটিক কনসেন্ট্রেশনে দিচ্ছি, তাহলে কি হবে? that nutrient is 100% important for the bacterial growth. যদি আমরা স্ট্যাটিক কন্ডিশনে রাখি তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথটা স্ট্যাটিক কন্ডিশনে বাড়বে, ইয়েস অর নো? সেম রেটে বাড়বে। যত অ্যামাউন্ট আমি এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কে বাড়াবো কমাবো তাহলে কি হবে? আমাদের গ্রোথ রেটটাও চেঞ্জ হতে থাকবে,
কিছু মাথায় ঢুকছে না মাথার উপর দিয়ে ক্লাউড হয়ে বেরিয়ে যাচ্ছে, বলবে আমার কি বলতে চাইছি, মাথায় কিছু ঢুকছে না মাথার 2 কিলোমিটার উপর দিয়ে বেরোচ্ছে, একটু ট্রিকি ব্যাপারটা। রিপিট করছি, কেমিক্যাল নিউট্রিয়েন্টকে স্ট্যাটিক রাখবো, নট অল কেমিক্যাল নিউট্রিয়েন্ট, অনলি আ সিঙ্গেল এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কে আমরা স্ট্যাটিক রাখবো। দ্যাট সিঙ্গেল নিউট্রিয়েন্ট শুড বি এসেনশিয়াল, ইট কুড বি ওয়ান অফ দ্য অ্যামাইনো অ্যাসিড হতে পারে, ইট কুড বি ভিটামিন হতে পারে, ঠিক আছে। তার মানে নিউট্রিয়েন্ট মিডিয়া যখন আমি প্রিপেয়ার করব সবকিছু এক্সেসিভ রাখবো এক্সেপ্ট দ্যাট নিউট্রিয়েন্ট যেটাকে আমরা স্ট্যাটিক কনসেন্ট্রেশনে রাখতে চাইছি। স্ট্যাটিক কনসেন্ট্রেশনে রাখার মেন আইডিয়া হচ্ছে যদি ওটা স্ট্যাটিক কনসেন্ট্রেশনে থাকে তাহলে ব্যাকটেরিয়ার গ্রোথটাও কি হবে, স্ট্যাটিক কনসেন্ট্রেশন, মানে গ্রোথ রেটটা চেঞ্জ হবে, সেম থাকবে। কেসটা বোঝা যাচ্ছে? যদি আমরা এসেনশিয়াল নিউট্রিয়েন্টটা এরকম না রাখতাম, সবকিছু এক্সেসিভ দিয়ে দিতাম, তাহলে কি করতো ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া কি করতো, প্রথম দিকে হাই গ্রোথ রেট শো করে দিত বিকজ প্রচুর এক্সেসিভ নিউট্রিয়েন্ট, তারপর নিউট্রিয়েন্ট ডিপ্লিট হতো, আমার দেওয়ার আগেই ডিপ্লিট হয়ে যেত, মানে নিউট্রিয়েন্ট আমি অ্যাড করব তার আগেই ডিপ্লিট হয়ে বসে থাকতো এন্ড সেলগুলো স্ট্রেস পেত। কেসটা বুঝতে চাইছো কি? তো আমি গ্রোথটাকে কন্ট্রোল করছি অ্যান্ড আফটার সাম টাইম আমরা নিউট্রিয়েন্টকে অ্যাড করছি। তো কন্টিনিউ তো নিউট্রিয়েন্ট অ্যাড করা যাবে না মিডিয়ার মধ্যে, তার একটা ফ্লাস্কের তো একটা ভলিউম আছে, ধরে নাও 10 লিটার ভলিউম, আমি যদি কন্টিনিউ মিডিয়া অ্যাড করতে থাকি 10 লিটার ভলিউম তো ওপর দিয়ে বেরিয়ে চলে আসবে। কেসটা বুঝতে পেরেছো? তো একটা টাইম ইন্টারভাল পর পর অ্যাড করতে হয়। তো কত টাইম, কোন টাইম, সেটা আমরা ডিটারমাইন করব কি করে? বাই মেনশনিং দ্যাট কেমিক্যাল নিউট্রিয়েন্ট হুইচ ইজ লিমিটেড কোয়ান্টিটি। তাহলে আমাদের অলরেডি ডিটারমাইন করে নিতে হবে, ধরে নাও আমি 1 মোলার ভিটামিন বি12 ইউজ করছি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ব্যাকটেরিয়াল গ্রোথ, ঠিক আছে। তো 1 মোলার ভিটামিন বি কমপ্লেক্সটা তোমার এক্সস্ট হতে কতক্ষণ টাইম লাগছে তুমি আগে বের করে নেবে। ধরে নাও এটা 10 মিনিট টাইম লাগছে, 10 মিনিট পর পর দিতে থাকবো। হ্যাঁ 10 মিনিট, আমি জাস্ট হাইপোথেটিক্যাল বলছি, 10 মিনিট তো নয়, এটা একটু বেশি হবে, 30 মিনিট 35 মিনিট এক্সস্ট হয়ে যাচ্ছে, তার মানে আমাকে নিউট্রিয়েন্ট কখন চালাতে হবে, আবার 30 মিনিট পরে, ঠিক আছে। তো এই ব্যাপারটা মেজারমেন্ট করার জন্য কেমোস্ট্যাটে সবকিছু একসাথে এক্সেসিভ দিয়ে দেওয়া হয় না, রেস্ট অফ দ্য অল কম্পোনেন্ট এক্সেসিভ দেওয়া হয়, একটা পার্টিকুলার কম্পোনেন্টকে ছেড়ে, সেটা হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, এন্ড সেটার বেসিসেই আমি টার্ম দিয়েছি কেমোস্ট্যাট। তো ওই নিউট্রিয়েন্টটাকে আমরা সেম কনসেন্ট্রেশনে মেনটেন করে যাব এন্ড ব্যাকটেরিয়ার গ্রোথ রেটটাও সেম কনসেন্ট্রেশনে মেনটেন হবে, মানে গ্রোথ রেটটাও সেম মেনটেন করে যাবে থ্রু আউট মাই কালচার পিরিয়ড, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডিটারমাইনও করতে পারবো কোন টাইমে নিউট্রিয়েন্ট অ্যাড করবো এন্ড ওয়েস্টকে ফ্লাশ করবো। কারণ এটা তুমি কন্টিনিউ চালাতে পারবে না, কন্টিনিউ চালালে আলটিমেটলি রেজাল্ট ইজ ফিউটাইল, কিছুই হবে না। তুমি যদি কন্টিনিউ উপর থেকে মিডিয়া চালাও আর নিচ থেকে বের করে দাও, কি হবে রেজাল্ট? কেসটা বুঝতে পেরেছো? উপর থেকে তুমি কন্টিনিউ অ্যাড করে যাচ্ছ আর নিচ থেকে তুমি কন্টিনিউ বের করে যাচ্ছ, কি হবে রেজাল্টে? তোমার সেলগুলোই তো সব ক্লাস আউট হয়ে যাচ্ছে। কেসটা বুঝতে পারছো? ওকে তো গ্রোথের টাইম দিতে হবে, তো গ্রোথের টাইম কতটা কি করে ডিটারমাইন করব? এসেনশিয়াল নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন প্রি ডিটারমাইন করে নেব। কিছু মাথায় ঢুকলো? কিছু মাথায় ঢুকলো অনলাইন যারা আছে? ওকে, সেকেন্ডটা দেখো, এটা আরো সফিস্টিকেটেড, এত কমপ্লিকেটেড ক্যালকুলেশনে যায় না সেকেন্ড মেথডটা, ঠিক আছে। এটা হচ্ছে লেজি পার্সনদের জন্য। ফার্স্ট এডটা হচ্ছে যারা একটু ইন্টেলিজেন্ট, মানে ওকে ক্যালকুলেট করতে হবে, অঙ্ক করতে হবে, একটা ফর্মুলা আছে সেখান থেকে ডাইলিউশন রেট বার করতে হবে, পরে বলবো ডাইলিউশন রেট বার করতে হবে, তবেই গিয়ে তুমি বুঝতে পারবে যে কত কোন পরপর আমরা মিডিয়া চালাবো, কত কনসেন্ট্রেশনে চালাবো, সব বার করতে হবে। সেকেন্ড ইজ ফর দ্য লেজি পিপল, চুপচাপ বসতে হবে। অ্যাপারেটাসটা এমন ভাবে ডিজাইন করা আছে তোমাকে কিছু করার দরকার নেই, অ্যাপারেটাস নিজের মতো অটোমেটিক্যালি কাজ করে দেবে। কিভাবে কাজ করবে? অ্যাপারেটাসে কি মেকানিজম আছে? অ্যাপারেটাসের আছে হচ্ছে টার্বিডিটি মেজার করার ক্যাপাসিটি, এই জন্য লিখে দিয়েছো টার্বিডোস্ট্যাট। তার মানে আমি এই অ্যাপারেটাসটা কি করবে, একটা পার্টিকুলার টার্বিডিটি সেট করে দেবো আমি, ঠিক আছে। ওই পার্টিকুলার টার্বিডিটিও কন্টিনিউ মেনটেন করে দেবো। কি বললাম? স্ট্যাট মানে হচ্ছে স্ট্যাটিক, তো কি মেনটেন করে যাচ্ছে এখানে? টার্বিডিটি মেনটেন করে যাচ্ছে। আর আমরা ক্লিয়ারলি জানি টার্বিডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সেল ডেনসিটি। সেল ডেনসিটি যত ইনক্রিজ করবে টার্বিডিটি তত বাড়তে থাকবে। তার মানে আমি লগ ফেজে টার্বিডিটি চেঞ্জ হবে কি হবে না? ল্যাগ ফেজে টার্বিডিটি লেস থাকবে না হাই থাকবে?
লেস থাকবে, সেল নাম্বার নেই, কম ইনিশিয়াল সেল নাম্বার। লগ ফেজে কি হচ্ছে, টার্বিডিটি ইনক্রিজ করতে থাকছে। হ্যাঁ, আমরা কোন ফেজে রাখতে চাইছি সেলকে, লগ ফেজে, তাহলে ইনক্রিজ করেছে। ধরে নাও ল্যাগ ফেজে তোমার টার্বিডিটি ছিল 0.5, ঠিক আছে, এটা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা হয়, তোমাদের ল্যাবেও সেটা আছে ইনস্ট্রুমেন্টটা, সেটার নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটার দিয়ে টার্বিডিটি চেক করা হয়। টার্বিডোমিটারও থাকে, টার্বিডোমিটারটা একটু কম পয়সার, স্পেকট্রোফটোমিটারটা একটু বেশি দামের। তো স্পেকট্রোফটোমিটার অ্যাকিউরেট রেজাল্ট দেয়। তো স্পেকট্রোফটোমিটার মেনলি ইউজ করা হয়, ধরে নাও 0.5 দিচ্ছে তোমার ইনিশিয়াল ল্যাগ ফেজ, লগ ফেজে যখন যাবে তখন এটা কন্টিনিউ বাড়তে থাকবে, 1.0, 1.5, তোমার 1.8 এরকম করে বাড়তে থাকবে, ঠিক আছে। তারপরে স্টেশনারি গেলে একটা টাইমে গিয়ে আবার স্ট্যাটিক হয়ে যাবে হাই অ্যামাউন্টে, 2.4, 2.5 এরকম গিয়ে। তো ধরে নাও আমি চাইছি হচ্ছে 1.5 লগ ফেজ কালচারটা মেনটেন থাকুক, একটা ভ্যালু নিলাম আমি যেটা ব্যাকটেরিয়া সেল লগ ফেজে থাকবে, 1.5 এ তো লগ ফেজে থাকে। তাহলে আমি মেশিনকে কি বললাম, টার্বিডোস্ট্যাট মেশিনকে, যে প্রিডিরামাইন 1.5 টার্বিডিটি মেনটেন করে যাও, ঠিক আছে। তো অ্যাপারেটাসটা কি করবে, যখনই 1.5 এর ওপর হয়ে যাবে, ক্রস করে যাবে, তখন ও মিডিয়াকে চালিয়ে দেবে এন্ড ওয়েস্টকে রিলিজ করে দেবে, আবার 1.5 এ নিয়ে চলে আসবে, ঠিক আছে। আবার গ্রোথ হচ্ছে, গ্রোথ হচ্ছে, গ্রোথ হচ্ছে, গ্রোথ হচ্ছে, আবার গ্রেটার দ্যান 1.5 মানে কি, মিডিয়া অ্যাড, ওয়েস্ট রিমুভ। তো এটা কন্টিনিউ চালিয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ ফর একদম লেজি পিপল, অটোমেটিক কাজ হয়, এন্ড অ্যাপারেটাসটা হচ্ছে মোস্ট সফিস্টিকেটেড। কাজ কম, কেমোস্ট্যাটে কাজ বেশি। কেমোস্ট্যাটে তোমাকে ক্যালকুলেশন করতে হবে কোন টাইমে কত অ্যামাউন্ট অ্যাড করব, তাহলে সমস্ত কিছু সব মেনটেন থাকবে। এর উপরে কোনো প্র্যাকটিক্যাল আছে আমার? না, প্র্যাকটিক্যাল তো এখানে নেই, বাট গ্রোথ ওই স্পেকট্রোফটোমিটারে ইউজ দেখতে পাবে। কন্টিনিউয়াস কালচার মেইনটেনেন্স তোমার প্র্যাকটিক্যালে নেই, এগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিতে এগুলো দেখতে পাবে, ইন্ডাস্ট্রি ভিজিটে যদি ইন্ডাস্ট্রি ভিজিটে দেখতে পাবে। আইডিয়া পেয়েছো, কেমোস্ট্যাট, টার্বিডোস্ট্যাট, কন্টিনিউয়াস কালচার মেইনটেন, কন্টিনিউয়াস কালচার মেইনটেন, ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে। তো এই পুরো ব্যাপারটা আমি ডিটেলসে ডিসকাস করিনি, স্লাইটলি ডিসকাস করে গেছি, ব্রিফ ডিসক্রিপশন দিলাম। তোমার এই ফর্মুলা টর্মুলা যা আছে এগুলো নিয়ে আবার নেক্সট চেক করবো সেমিস্টার 3 তে, সেটা যদি সেমিস্টার 2 তেও পড়তে হয় মানে শেষের দিকে, সেটা দেখবো আমরা। ওকে, সো ব্যাচ কালচার, কন্টিনিউয়াস কালচার ডান। নেক্সট, ডাইঅক্সিক গ্রোথ। কারো কোনো বুঝতে অসুবিধা, কেমোস্ট্যাট, টার্বিডোস্ট্যাট বোঝা গেছে? হ্যাঁ, আনসার করবে তো, না ভয় বলছো না? ঠিকঠাক বোঝা গেছে তো, কোনো কোশ্চেন নেই তো? এগোবো ডাইঅক্সিকে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হলেও ভালো হতো, বাট প্র্যাকটিক্যালে অ্যাপারেটাসটাই তো বুঝতে পারছো। স্যার আমাদের ফিফথ সেমে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আছে, ওখানে করাতে পারি? করাতে পারে, অবশ্যই করাতে পারে, মাইক্রোবায়োলজি ল্যাবে গেলে নিশ্চয়ই করাতে পারে। ডাইঅক্সিক গ্রোথ, ওয়ার্ডের প্রেফিক্সে দেখতে পাচ্ছি আমি ওয়ার্ড লেখা আছে ডাই, তার মানে টু টাইম লগ ফেজ অ্যাপিয়ার করবে এখানে। নরমালি ওয়ান টাইম লগ ফেজ অ্যাপিয়ার করে, বাট এখানে টু টাইম লগ ফেজ অ্যাপিয়ার করবে, দ্যাটস ওয়াই ডাই ওয়ার্ডটা লেখা আছে, ঠিক আছে। সো মিনিং চেক করে নাও, রিপ্রেজেন্টেড বাই two growth curves ব্র্যাকেট হচ্ছে লগ ফেজ মেনলি অ্যাপ্লাই হবে, ইন্টারভেন বাই শর্ট ল্যাগ ফেজ,
intervene by short lag phase. That means clearly দুবার log আসবে and দুটো log এর in between যে স্পেসটা আসবে হচ্ছে slight adjusting period which is the lag period and very short period lag. So growth pattern check করব. Number of cells and time. First is slight lag, log, আবার লগ lag, আচ্ছা ওকে এক লগ এটা মানে ছোট হয়ে যায় lag, এই ল্যাগটা দুটো ল্যাগ, এটাকে ল্যাগ ধরা যায় না বাট ঠিক আছে হ্যাঁ শর্ট ল্যাগ ধরা যাবে ইয়েস শর্ট ল্যাগ প্রপার লগ শর্ট ল্যাগ প্রপার লগ log phase number 1 log phase number 2 intervene by short lag phase. That growth pattern of the bacteria is called diauxic growth. এরপর থেকে কি হবে এরপর থেকে নরমাল রুটিন যা আছে তাই ফলো করবে তার মানে স্টেশনারি চলে যাবে স্টেশনারি পর ডেট গিয়ে এলপিএস ঠিক আছে এর পরের ব্যাপারটা সেম বাট স্টার্টিং ইনিশিয়াল পার্টে 2 টাইম লগ অ্যাপিয়ার করছে এটা তো নরমাল জায়গায় হয় না হয় কি নরমাল কন্ডিশনে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর নরমাল কন্ডিশন নো তার মানে কিছু স্পেশাল কন্ডিশন আছে যেখানে ডাইঅক্সিক গ্রোথ কার্ভ অ্যাপিয়ার করে হ্যাঁ তো স্পেশাল কন্ডিশনটা কি when it appear কোশ্চেন হচ্ছে when diauxic growth appear আনসার কি হবে if a medium contain two source of carbon one is glucose other is lactose তার মানে কি করছো তুমি মিডিয়াতে গ্রো করাচ্ছ ব্যাকটেরিয়াকে মিডিয়া contain two carbon source one is glucose দিয়ে রেখেছো মিডিয়াতে আর নাম্বার 2 দিয়েছো ল্যাকটোজ ডাইরেক্ট কোশ্চেন না দিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে কিভাবে আ ইকোলাই সেল cultivated in a media which contain two carbon source ঠিক আছে so what type of growth pattern you will see তুমি যদি লিখে দাও যে এটা নরমাল as it is growth pattern শো করবে আনসার নো আনসার কারেক্ট নয় it show diauxic growth pattern ঠিক আছে ঘুরিয়ে কোশ্চেন ঠিক করে কোশ্চেন দিতেই পারে আর ডাইরেক্ট তো ডাইঅক্সিক গ্রোথ হ্যাঁ আগে ডাইরেক্ট দিয়ে দিয়েছে ডাইঅক্সিক গ্রোথ হোয়াট ইজ ডাইঅক্সিক গ্রোথ so when media contain two carbon source like one is glucose other is lactose that time bacteria show this type of growth pattern so first log phase appear for কোনটা ইউটিলাইজেশন এর জন্য গ্লুকোজ কারণ ডিফল্ট কোনটা ডিফল্ট মানে কি অল টাইম ইউজ করে যাবে অল টাইম এনি কন্ডিশনে যদি গ্লুকোজ থাকে অল টাইম ইউজ করে যাবে বিকজ গ্লুকোজ ইজ দ্য প্রেফার্ড কার্বন সোর্স অল টাইম এভরি অর্গানিজমের জন্য ফ্রম প্রোক্যারিওট টু ইউক্যারিওট আমরাও তাই গ্লুকোজ অল টাইম প্রেফার্ড বিকজ আমাদের যে পাথওয়ে গুলো বায়োকেমিক্যাল পাথওয়ে মেটাবলিক পাথওয়ে গুলো সবই হচ্ছে গ্লুকোজ থেকে ঠিক আছে দ্যাট মিন্স গ্লাইকোলাইসিস স্টার্টিং হয় গ্লুকোজ থেকে তো গ্লাইকোলাইসিস তো ইজ দ্য ফার্স্ট metabolic pathway first step কোনো ব্রেকডাউন প্রসেসে কার্বোহাইড্রেট সো গ্লুকোজ অল টাইম হচ্ছে ডিফল্ট স্টেটে থাকে এরপরে তাহলে ফার্স্ট লগ টেস্টে অ্যাপিয়ার করবে ফর দা গ্লুকোজ ইউটিলাইজেশনের জন্য তো গ্লুকোজ আস্তে আস্তে ডিপ্লিট করবে হ্যাঁ আস্তে আস্তে ডিপ্লিট করবে তখন কি করবে গ্লুকোজের অ্যামাউন্ট কমতে থাকবে এন্ড একটা টাইমের পর টোটাল এক্সস্ট হয়ে যাবে when glucose is exhaust then the second option is available second carbon source is available for the bacteria which is lactose but lactose is a complex sugar right lactose is a disaccharide so lactose থেকে এনার্জি গ্যাদার করতে গেলে lactose কে ভাঙতে হবে হ্যাঁ lactose কে ভাঙতে হবে তো lactose আছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ বায়োকেমিস্ট্রিতে পড়বে স্ট্রাকচার সব and কানেক্টেড থাকে বন্ড দিয়ে সো এই বন্ডটা যতক্ষণ না ভাঙছো না গ্লুকোজ বেরোবে না গ্যালাক্টোজ বেরোবে না এনার্জিও পাবে না okay so
lactose utilization need some enzyme help, yes or no? Yes. Some enzyme help, and that enzyme is called beta galactosidase. কি নাম? বিটা গ্যালাক্টোসাইডেজ, যেটা কি করবে, গ্লুকোজ গ্যালাক্টোজের বন্ড ব্রেক করবে। ঠিক আছে, তো এটা কোথায় সিনথেসিস করবে? বিটা গ্যালাক্টোসাইডেজ সিনথেসিস। আদারওয়াইজ তো ইউটিলাইজ করতে পারছে না, তার জন্য একটা শর্ট ল্যাগ ফেজ অ্যাপিয়ার করছে গ্রোথ কার্ভে। আফটার দ্যাট when lactose are break down into two parts, glucose and galactose, quickly it absorb energy and start growth again. Start growth again in the log phase geometrical fashion. কেসটা বোঝা গেছে? ডাইঅক্সি গ্রোথ। আনসার করবে? ইয়েস স্যার। ক্লিয়ার? তাহলে টু টাইম লগ ফেজ অ্যাপিয়ার করলো এন্ড মাঝে একটা সিম্পল lag phase is short period lag phase is, and that lag phase is for Simple sugar. utilization of second carbon, for utilization of second carbon to production some kind of enzyme that utilize to second carbon, and here in that case beta galactosidase is synthesized in the lactase timing to break down the lactose into glucose and galactose for utilization. So always first log phase for the glucose and second log phase for the তোমার ল্যাকটোজ। বল, ঠিক আছে? যদি কোশ্চেন তোমাকে আমি করি, আমি তো বাই ডিফল্ট গ্লুকোজ গ্যালাক্টোজ নিয়েছি, ঠিক আছে, মানে গ্লুকোজ ল্যাকটোজ নিয়েছি। যদি এরকম ভাবে আমি বলি যে গ্লুকোজ দিইনি, সরি গ্লুকোজ দিয়েছি, তার সাথে আরো একটা মনোস্যাকারাইড দিয়েছি, দ্যাট ইজ ফ্রুক্টোজ, তাহলে কোনটা, মানে তখন কি আমি ডাইঅক্সি গ্রোথ কার্ভ অ্যাপ্লাইড হবে? দেখো ফার্স্ট কেসে আমি বলেছিলাম গ্লুকোজ ল্যাকটোজ নিয়েছিলাম, ভালো করে ভাববে সিনারিওটা। গ্লুকোজ ছিল হচ্ছে সিম্পল সুগার এন্ড ডিফল্ট স্টেট থাকে গ্লাইকোলাইসিসের জন্য, আর ল্যাকটোজ ছিল হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে, মানে একে ভাঙার জন্য এনজাইম লাগবে। তো তোমাদের আমি ঠান্ডা মাথায় ঠিক করে বলেছি দুটোই মনোস্যাকারাইড দিয়েছি, একটা গ্লুকোজ দিয়েছি, একটা ফ্রুক্টোজ দিয়েছি। ওকে, এবার বলো ডাইঅক্সি গ্রোথ প্যাটার্ন শো করবে অন্য? স্যার করবে না, কারণ এখানে তো ল্যাক, মানে ওই মাঝখানে যে ল্যাক ফেজটা সেটাই থাকবে না, কারণ ওখানে তো এনজাইমটা ইউজ করার জন্যই ল্যাক ফেজটা হয়েছিল, তো এখানে তো এনজাইম কোনো ইউজ করতে হবে না, কারণ ওটা মনোস্যাকারাইড। আচ্ছা, উত্তর পেয়েছি, বাকিরা কেউ বলবে ডাইঅক্সিক শো হবে? স্যার গ্লুকোজটাকে তো নিয়ে নেবে, মানে ইউটিলাইজ করে দেবে, তারপর ফ্রুক্টোজটাকে যদি ওই গ্লুকোজে পরিণত করার জন্য, মানে ওটা তো কি বলে ওটাকে ভুলে গেছি, দুটো তো সেমই প্রায়। আমার সিম্পল আইডিয়া, আমাকে আনসার করো হ্যাঁ অর না, কি বলছো? ও স্যার রিজনটা তো বলছি। হ্যাঁ রিজন আমি শুনবো, আগে বলো যে ইয়েস অর নো। দুটো সিম্পল সুগার দিয়েছি। হ্যাঁ আমার তো হ্যাঁই মনে হচ্ছে। আবার তো বলে কিছু না, কনফার্ম? হ্যাঁ 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 পাওয়া যাবে, ডাইঅক্সিক পাওয়া যাবে, তাই তো? হুম। আচ্ছা, বাকিরা? একজনের কাছে আনসার পেয়েছি না, তুমিও বলছো না, একজন বলছে হ্যাঁ পাওয়া যাবে। আর কেউ ট্রাই করো, অনলাইন যারা আছো বলো পাবো কি পাবো না ডাইঅক্সি গ্রোথ গ্লুকোজ ফ্রুক্টোজ ইমিডিয়েট? পারে আমাদের পেতে পারে, কিন্তু যেহেতু ওর মানে ডিফল্টে ওটা শুরু করে হয়তো এই ল্যাকটা ছোট হয়ে যেতে পারে, মানে ছোট বড় না, আমি বলছি পাবে কি পাবে না। সিম্পল আনসার ইয়েস অর নো। তোমাদেরকে আমি ইচ্ছে করে কনফিউজ করালাম, ঠিক আছে, মানে আমি জাস্ট ওই জায়গাটা স্ট্রেস দিলাম যাতে তোমরা ঘুরে যাও, সেটা হচ্ছে দুটো মনোস্যাকারাইড বলে। আরে যতই মনোস্যাকারাইড হোক, যতই সিম্পল সুগার হোক, ফ্রুক্টোজ কি ডাইরেক্টলি ইউটিলাইজ হবে? তো আমি ইচ্ছা করে কনফিউজ করানোর চেষ্টা করেছি, আমি দেখতে চাইছিলাম যে কি করছো তোমরা, যে চেঞ্জ হচ্ছে কিনা মাইন্ড, এন্ড দেখলাম যে মাইন্ড চেঞ্জ করছো। ফ্রুক্টোজ যতই হোক, সিম্পল হোক, মানে মনোস্যাকারাইড হোক, স্টার্টিং হবে কোথা থেকে?
ফ্রুক্টোজকে তো সেই গ্লুকোজে কনভার্ট করতেই হবে মনোস্যাকারাইড কে ইউটিলাইজ করার জন্য, দ্যাট মিন্স তোমার গ্লাইকোলাইসিস রান করানোর জন্য। ফ্রুক্টোজ তো ডাইরেক্ট গ্লাইকোলাইসিস যাবে না, যাবে কি? আমরা গ্লাইকোলাইসিস অলওয়েজ স্টার্ট করি কোথা থেকে, কোন পয়েন্ট অফ থেকে? গ্লুকোজ। তো যতই তুমি সিম্পল সুগার দিই, তোমাকে আলটিমেটলি কোথায় কনভার্ট করতে হবে? গ্লুকোজে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট তো এমনি এমনি হবে না, এনজাইম লাগবে। উইদাউট দ্যাট কি করে কনভার্সন হবে? ফ্রুক্টোজ গ্লুকোজে যাবে কি করে? হ্যাঁ, কনভার্সন করতে হবে। আগে ব্রেকডাউন করেছিল আর এখানে কনভার্সন করছে, বাট স্টিল এনজাইম তো নিডেড, এনজাইম তো নিডেড। আনসার করছিলে বোধহয়, সাহেব বলছিলে তুমি যে এনজাইম তো নিডেড, তো ল্যাগ ফেজ তো স্টিল অ্যাপিয়ার করবে অ্যান্ড 2 টাইম লগ ফেজ স্টিল অ্যাপিয়ার করবে। তার মানে তোমাকে যেভাবে কোশ্চেন ঘোরাবে, যখন দেখবে গ্লুকোজের সাথে যে কোনো সুগার দিয়ে রেখেছে, যে কোনো, সেটা হচ্ছে মনোস্যাকারাইড হোক, ডাইস্যাকারাইড হোক, পলিস্যাকারাইড হোক, অল টাইম কি দেখতে পাবে তুমি? আনসার কি লিখবে? ডাইঅক্সি গ্রোথ কার্ভ। ক্লিয়ার? গ্লুকোজের সাথে যে কোনো কিছু সুগার দিক, আনসার হবে ডাইঅক্সি গ্রোথ কার্ভ রেজাল্ট। আর এটার জন্যই একটা কনসেপ্ট অন্যভাবে কোশ্চেন করে, দ্যাট ইজ গ্লুকোজ এফেক্ট। কি বললাম? গ্লুকোজ এফেক্ট কোশ্চেন করে। হোয়াট ইজ গ্লুকোজ এফেক্ট অর ক্যাটাবোলাইট রিপ্রেশন? ফেনোমেনাটা কি বলেছি? ক্যাটাবোলাইট রিপ্রেশন। এর মানেটা দেখতে পাচ্ছ? গ্লুকোজ এফেক্টের মানে আগে বুঝো। গ্লুকোজ যতক্ষণ মিডিয়ায় আছে অন্য সুগারকে ইউটিলাইজ করতে দেবে না। সো when glucose available in the medium, it inhibit the utilization of other sugar, সেটা যে কোনো ফর্মের সুগার থাকুক, মোনো, ডাই, পলি, যা খুশি হোক না কেন। and that's why the phenomena is termed as glucose effect. means গ্লুকোজ থাকলে অন্য সুগার অ্যাপ্লাইড হবে না, ইউজ হবে না। আগে গ্লুকোজ, প্রায়োরিটি গ্লুকোজ অলওয়েজ পাবে, ঠিক আছে? তারপরে অন্য সুগার পাবে। তার জন্যই তোমার ফেনোমেনাটার নাম এসছে এরকম, গ্লুকোজ এফেক্ট। সেকেন্ড ফেনোমেনা কেন নাম এসছে এরকম? ক্যাটাবোলাইট রিপ্রেশন। রিপ্রেশন মানে কি? বন্ধ করা। ক্যাটাবোলাইট মানে কি? ব্রেকডাউন প্রসেসকে বন্ধ করা। কোন জায়গা থেকে আসছে? মানে গ্লুকোজ যদি প্রেজেন্ট থাকে, আদার সুগারের ব্রেকডাউন অফ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই ক্যাটাবোলাইট রিপ্রেশনও বলে। তাহলে এই জায়গা থেকে, ডাইঅক্সি গ্রোথ থেকে একবার তো ডাইরেক্ট কোশ্চেন চলে এসছে, হোয়াট ইজ ডাইঅক্সি গ্রোথ। হ্যাঁ, তো ডাইরেক্ট কোশ্চেন না এসে এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসার চান্সটা বেশি। মানে ফার্স্ট অফ অল এরকম একটা কোশ্চেন সিলেক্ট করলো যে মিডিয়াতে 2 রকম সুগার আছে, কি টাইপ অফ গ্রোথ পাবে, ঠিক আছে? সুগারের নাম তোমাকে বলে দিল, ইদার বললো না বললো যাই বলো, আনসার ডাইঅক্সিক হবে। ওকে, আর যদি বলেও দেয় গ্লুকোজের সাথে আদার সুগার, যে কোনো সুগার বলুক, ডাইঅক্সি কি হবে? কোশ্চেন এভাবেও দিতে পারে, হোয়াট ইজ গ্লুকোজ এফেক্ট অর হোয়াট ইজ ক্যাটাবোলাইট রিপ্রেশন। means dioxy growth curve থেকেই আনসার আসছে। that means when glucose available in the medium other catabolism, other sugar catabolism is stopped, not utilized. clear? এত অব্দি বলো। bacterial growth difference, growth types। স্যার তাহলে দুটোর জায়গায় 3টে সুগার দিলে সেখানে তো তাহলে 3বার লগ ফেজ দেখা যাবে। 3বার গ্রোথ যদি, হ্যাঁ হতেই পারে, হ্যাঁ 3টে সুগার দিল, 3 টাইম পাবে। ফার্স্টে গ্লুকোজ, তারপরে যদি তোমার যেটা বেস্ট ইউটিলাইজ করার জন্য অ্যাভেলেবেল থাকবে সেটা, আর থার্ডটা যদি ইউটিলাইজ করতে পারে তো করবে, আদারওয়াইজ স্টেশনারিতে ঢুকে যাবে। যদি করতে পারে মানে এনজাইম তৈরি করা ক্যাপাসিটি, সবার তো সব রকম ক্যাপাসিটি থাকে না, যদি ক্যাপাসিটি থাকে তাহলে ইয়েস, আবার একটা তোমার ইন্টারভেন ফলোড বাই আরেকটা, আবার একটা লো। যদি তোমাকে এভাবেই বলে দেয়, হ্যাঁ হাইপোথেটিক্যালি বলে দেয় 3টে সুগার ইউজ করা ক্যাপাসিটি রাখছে, 3টে সুগারকে ইউটিলাইজ করা ক্যাপাসিটি রাখছে, তাহলে ফার্স্ট অফ অল তো গ্লুকোজের জন্যই হচ্ছে। সেকেন্ডে দুটো হতে পারে, কিন্তু দুটো সিচুয়েশন হতে পারে। ও যখন ল্যাকটেজে থাকবে, সেকেন্ড ল্যাকটেজে ও দুটোর জন্যই এনজাইম একসাথে প্রিপেয়ার করে নিতে পারে, যেহেতু মিডিয়ামে দুটোই অ্যাভেলেবেল আছে, দেখে নিচ্ছে। আবার মনে হয় না থার্ড কাপটা আসবে, ঠিক আছে? আমার মনে হচ্ছে না থার্ড কাপটা আসবে। যদি 3টে সুগার থাকে, আবার ভালো করে চিন্তা করে দেখো, 3টে যদি সুগার থাকে, ফার্স্টে গ্লুকোজের জন্য পেলে, সেকেন্ড একটা স্লাইট ল্যাকটেজ, এন্ড দ্যাট ল্যাকটেজের জন্য কিন্তু দুটোর জন্যই রেডি করতে পারে।
মিন্স ধরে নাও একটা আছে গ্যালাক্টোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, তো গ্যালাক্টোজ কেও কনভার্ট করার জন্য থাকবে আর ফ্রুক্টোজ কেও কনভার্ট করার জন্য রেখে দেবে এনজাইম। তো ওই ল্যাকফেজটা নরমালের থেকে একটু ডিলে হবে, বাট সিঙ্গেল ল্যাকফেজই আসবে ফলোড বাই আরেকটা। তো তিনটে আসবে না, দুটোই আসবে। মাই আনসার 2। ঠিক আছে, কারণ ও যখন টাইম নিচ্ছে আর মিডিয়াতে যখন ও সেন্স পেয়ে যাচ্ছে আরো দুটো আছে, মানে আরো একটা অ্যাভেলেবেল আছে, তাহলে ও ওখানে দুটো এনজাইমই রেডি করে নেবে। ঠিক আছে, সো দুটোই পাবো, ইয়েস, তিনটে পাবো না। আচ্ছা, এই সুগার যেগুলো দিচ্ছি ওগুলোর পরিমাণের ওপর নির্ভর করে কি কোনো মানে লগ ফেজের টাইমের ওপর কোনো এফেক্ট করবে? মানে হ্যাঁ যদি অবশ্যই গ্লুকোজ অবশ্যই। হুম, অবশ্যই গ্লুকোজ তুমি যদি বেশি দাও, 2 মোলার দিয়েছো, ল্যাকটোজ দিয়েছো 1 মোলার, তাহলে তো অবভিয়াসলি এই লগ ফেজটা অনেক লেন্দি হবে। ল্যাকটোজ কম অ্যামাউন্টে আছে, ইয়ে হবে, একটু ছোট হবে। কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে ল্যাকটোজ এক্সটেনশন। ঠিক আছে, গ্রোথ টাইপ ডান। নেক্সট আসবে হচ্ছে ব্যাকটেরিয়াল টাইপস। ব্যাকটেরিয়াল টাইপস, গ্রোথ টাইপস না, ব্যাকটেরিয়াল টাইপস বেসড অন গ্রোথ। হ্যাঁ, ডিফারেন্ট কন্ডিশন। Based on physical factor of growth, physical factors or environmental factors ও বলে। Based on physical factor or environmental factors of growth, so আমরা এখানে গ্রোথ টাইপ করতে পারি বেসড অন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, নিতে পারি টেম্পারেচার, আমরা এনভায়রনমেন্টাল নিতে পারি হচ্ছে পিএইচ। নাম্বার 3 আমরা নিতে পারি হচ্ছে তোমার অক্সিজেন কনসেন্ট্রেশন, solute concentration and water activity, osmotic pressure. And number 5 দেখা যাচ্ছে, নাম্বার 5 হাইড্রোস্ট্যাটিক প্রেসার। সো ক্লাসিফাই করব, জাস্ট টাচ করব টপিকটা, যদি কোশ্চেন চলে আসে। টেম্পারেচারের বেসিসে প্রাইমারিলি উই ক্যান ক্লাসিফাই দ্য ব্যাকটেরিয়া ইনটু 3 categories, 3 groups: psychrophiles, mesophiles and thermophiles. Psychrophiles, mesophiles and thermophiles. চেক করো, psychrophiles, mesophiles and thermophiles based on temperature bacteria category. Psychrophiles মানে কারা? Philes ওয়ার্ডটার মিনিং কি? Philes ওয়ার্ডটার মিনিং লাভিং। Psychro means হচ্ছে কোল্ড, তার মানে psychrophiles are those bacteria that prefer to grow at low temperature. They are psychrophiles. So psychrophiles are growth based, they grow based at 15 to 20 degrees centigrade, but can grow well
at 0 degree, below 0 degree, below 0 degree। তো নর্মাল ব্যাকটেরিয়া তো আসতেই পারবে না 0 ডিগ্রিতে গ্রোথে, বাট এরা 0 ডিগ্রিতে গ্রো শো করে। এন্ড বেস্ট অপটিমাম মানে হচ্ছে বেস্ট গ্রোথ যে পজিশনটা হয়, বেস্ট গ্রোথ এদের হয় হচ্ছে 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে আমাদের উইন্টার টাইমে কলকাতা যে টেম্পারেচার পড়ে 15-20-তে, জ্যাকেট ট্যাকেট দিয়ে বসে থাকি আমরা 15-20-তে, বসে থাকি তো, তো ওই রকম টেম্পারেচার এটা গ্রো করে যাবে। সাইক্রোফাইলস, মিজোফাইলস, মিজোফাইলস এর টেম্পারেচার হচ্ছে হিউম্যান বডি টেম্পারেচারের কাছাকাছি। 37 হ্যাঁ ওরকমই। এদের গ্রোথ বেসড অ্যাট 30-35, 30-45। এখান থেকে শুরু করি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টু 45 ডিগ্রি সেন্টিগ্রেড। যেখানে সাইক্রোফাইলস এন্ড করেছে সেখান থেকে স্টার্ট করলাম 20 থেকে 20-45। থার্মোফাইলস কোথা থেকে হবে? 45 থেকে হবে 45-85। সাব ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? সাব ভেরিয়েন্ট মানে কি? যেমন থার্মোফাইলস এর ভেরিয়েন্ট হচ্ছে হাইপার থার্মোফাইলস, যারা হাই আরো টেম্পারেচার আরো হাই টেম্পারেচারে প্রেফার করে গ্রো করে। আর সাইক্রোফাইলস এর ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে সাইক্রোট্রপস। সাইক্রোট্রপ, সাইক্রোট্রপস another name is cycrotolerant। সাইক্রোটলারেন্ট। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু দিতে পারে, খুব কমন কোশ্চেন সেমিস্টার 3 তে তো এটা দেয়, এখানেও দিয়ে দিতে পারে, যেহেতু সিলেবাসের মধ্যে কি এখানে হচপচ করে রেখেছে ওরাই জানে। সাইক্রোফাইলস আর সাইক্রোটলারেন্টের ডিফারেন্স দিতে পারে, ঠিক আছে? সাইক্রোফাইল সাইক্রোটলারেন্টের ডিফারেন্স কিভাবে আসবে চেক করো। সাইক্রোটলারেন্ট গ্রো বেস্ট at একটু হায়ার টেম্পারেচারে 20-30 ডিগ্রি। 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাক্সিমাম 35 অব্দি যেতে পারে, and can grow 0-7 ডিগ্রি সেন্টিগ্রেড also, but not less than 0। 0 নিচে এরা সার্ভাইভ করবে না, বাট 0-7 সার্ভাইভ করে যাবে। সাইক্রোফাইলসে কি লিখেছিলাম আমরা? they can grow at 0 and below 0, ঠিক আছে? তো এই টেম্পারেচারের ব্যাপার দিয়ে কিন্তু ডিফারেন্স দু তিনটে হয়ে যাবে, হ্যাঁ, সাইক্রোফাইলস আর সাইক্রোট্রপস এর মধ্যে। আর এখান থেকে আরো একটা জিনিস আমাকে বলো, ফ্রিজিং টেম্পারেচারে কোন মাইক্রোবসটা গ্রো করবে? সাইক্রোফাইলস ভালো না সাইক্রোট্রপস ভালো? ফ্রিজিং টেম্পারেচার মানে আমাদের রেফ্রিজারেট টেম্পারেচার, ফ্রিজিং বলবো না, রেফ্রিজারেট টেম্পারেচার 4 ডিগ্রি, 4-6 46। আনসার চাইছি তোমার, সাইক্রোট্রপস মানে টলারেন্টটা। কে ভালো গ্রো করবে, সাইক্রোফাইলস না সাইক্রোটলারেন্ট? স্যার কোশ্চেনটা ফ্রিজিং টেম্পারেচার বা রেফ্রিজারেট টেম্পারেচার, ফ্রিজিং না রেফ্রিজারেট টেম্পারেচার, আমাদের যে হোম রেফ্রিজারেশন ইউজ হয় সেখানে টেম্পারেচার 4-6 ডিগ্রি থাকে। হুইচ মাইক্রোবস গ্রো বেস্ট, সাইক্রোফাইলস আর সাইক্রোটলারেন্ট? ফাইলস। স্যার আমারও ফাইলস, সাইক্রোফাইলস হবে। সাইক্রোফাইলস, ঠিক আছে, এই রেসপেক্টে তুমি বলতে পারো, বাট আনসার কোশ্চেনটাকে আমাকে আর একটু ফিল্টার করলে ভালো হতো। ফিল্টারটা এইভাবে করে দিচ্ছি, এবার আনসার করো। রেফ্রিজারেট ফুড স্পয়েলেজ, রেফ্রিজারেশন করলে তো ফুডটা আনলিমিটেড টাইম অবধি থাকা যাবে বাবা, স্পয়েলেজ তো হয়। তো রেফ্রিজারেট ফুড স্পয়েলেজ কারা করাবে এবার বলুন, সাইক্রোফাইল না সাইক্রোট্রপস? ও তো ট্রান্সলেট করবে। কেন? যেহেতু কোশ্চেন ঘুরিয়েছি তাই। আগে ভোট পাইছে, শুনেছিলাম না, ওটা শুনেছিলাম সাইক্রোট্রপস করে। কেন সেটাই তো চাইছি, জিজ্ঞেস করছি। কারণ দেখো ওর টেম্পারেচার, গ্রোথ টেম্পারেচার
ভাবো একটা ফুড আমাদের এনভায়রনমেন্টাল টেম্পারেচারে আছে কত ডিগ্রি, 30-35, ঠিক আছে। তারপর তুমি রেফ্রিজারেট করছো, তার মানে ইনিশিয়ালি ব্যাকটেরিয়াটা কোথায় গ্রো করছিল, কোন টেম্পারেচার বেস্ট, টলারেন্টের জন্য বেস্ট। হ্যাঁ, মানে হাই টেম্পারেচারে তো সাইক্রোফাইলস গ্রো করবে না, সাইক্রোফাইলস এর হাইয়েস্ট টেম্পারেচার কত, 20, বাট আমাদের নর্মাল এনভায়রনমেন্টের টেম্পারেচার অল টাইম 30-35-40 থাকে। হ্যাঁ, তাহলে কারা গ্রো করবে নর্মাল এনভায়রনমেন্টে, এরাই তো ফ্রিজের টাইমে এরাই তো গ্রো করতে যাবে, নাকি বাইরে থেকে কত কিছু আসবে। তার মানে অলরেডি ফুডে অ্যাভেলেবল ছিল, আর ওখানে আরো বেড়ে গেল। গ্রো তো করছিল সাইক্রোট্রপস, যখন তুমি ফ্রিজে দিলে এরা স্টিল গ্রো করে যাচ্ছে, কোনো এদের ইনহিবিটর নেই, ঠিক আছে। বাট সাইক্রোফাইলস তো ইনিশিয়ালি থাকবেই না, কি করে থাকবে, তোমার নর্মাল এনভায়রনমেন্টের টেম্পারেচার 30-35, সেখানে সাইক্রোফাইলস ফুডে কোথায় থাকবে, সাইক্রোফাইলস থাকবে অনলি লেস টেম্পারেচার, কারণ এদের হাইয়েস্ট অ্যাভেলেবল টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি, পর এরা সার্ভাইভ করে না, মানে গ্রোথ ইনহিবিট হয়ে যায়, ঠিক আছে। তার মানে কোনটা স্পয়েলেজ করাবে ফ্রিজে, ফ্রিজে স্পয়েলেজ করাবে ক্রপস, তো ইম্পর্টেন্ট জায়গাগুলো থাকে। সাইক্রোফাইলস দেখা যেতে পারে, হ্যাঁ, কোথায়, শীতকালে তো সাইক্রোফাইলস দেখা যেতে পারে, শীতকালে বা শীতের দেশে। হ্যাঁ ওখানে হতে পারে সাইক্রোফাইলস, বাট সাইক্রোফাইলস লিমিটেড, সাইক্রোফাইলস এর ভেরিয়েন্ট অনেক কম, ঠিক আছে। ফুড স্পয়েলেজেরও ভেরিয়েন্ট অনেক কম, ফুড স্পয়েলেজ এরা নর্মালি করা যায় নেচারে থাকে, নেচারে গ্রো করে। ফুড স্পয়েলেজ ক্যাটাগরির মধ্যে ক্রপটাই বেশি করে, বিকজ এদের এরা নর্মাল টেম্পারেচারও, মানে রেগুলার রুম টেম্পারেচারও গ্রো করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ রেফ্রিজারেটর টেম্পারেচারও গ্রো করে যায়, এন্ড দ্যাটস ওয়াই স্পয়েলেজটা ক্রিয়েট করে। চলে আসো, মিজোফাইলস হয়ে গেছে, এর কোনো ভেরিয়েন্ট নেই। হাইপার থার্মোফাইলস মানে এরা হাই টেম্পারেচারে গ্রো করবে, 85 এর উপরে। মানে ওই যে হট স্প্রিংস। হ্যাঁ, হট স্প্রিং গ্রো বেস্ট অ্যাট 85 ডিগ্রি সেন্টিগ্রেড টু 115 ডিগ্রি সেন্টিগ্রেড, বয়েলিং ওয়াটারও প্রেজেন্ট থাকতে পারে। মানে এদেরকে আপনি যদি আমরা অটোক্লেভ করি কিছু হবে না। না, অটোক্লেভ করলে এদের স্টিল এরা সার্ভাইভ করবে। স্যার, হ্যাঁ স্যার এই থার্মোফাইলস তো আর কি হতে পারে মেন? হ্যাঁ, থার্মোফাইলস বেশি আর্কি ব্যাকটেরিয়ার মধ্যেই পাওয়া যায়, বাট নর্মাল ব্যাকটেরিয়া থার্মোফাইলস হয়, হাইপার থার্মোফাইলস নর্মাল ইউ ব্যাকটেরিয়া হয়, আর্কির মধ্যে বেশি পাওয়া যায়, দ্যাটস কারেক্ট। বাট দ্যাটস নট মিন ইউ ব্যাকটেরিয়া হতে পারে না, ইউ ব্যাকটেরিয়া হয়। কারণ আমাদের থার্মাস অ্যাকোয়াটিকাস, থার্মাস অ্যাকোয়াটিকাস কি ট্যাগ পলিমার, যেটা পিসিআর ইউজ হয়, মনে আছে ক্লাস 12 এ পড়েছিল হালকা করে, ট্যাগ পলিমার যেটা পিসিআর ইউজ হয়, কালেক্টেড ফ্রম দ্য থার্মাস অ্যাকোয়াটিকাস। তো থার্মাস অ্যাকোয়াটিকাস ইজ ইউ ব্যাকটেরিয়া, থার্মাস অ্যাকোয়াটিকাস ইজ নট আ আর্কি ব্যাকটেরিয়া, থার্মাস aquaticus is a U bacteria. So high temperature grow করে। ক্লাসিফিকেশন ক্লিয়ার? তোমাদের কাজ কি হবে হোমওয়ার্কে, এক্সাম্পল কালেক্ট করা। হ্যাঁ, আমি এক্সাম্পল দেবো না, এক্সাম্পল তোমরা নিজেরা কালেক্ট করবে, মনে রাখবে, যে কোনো স্ট্যান্ডার্ড বুক থেকে। pH এর বেসিসে ক্লাসিফিকেশন, pH এর বেসিসে 3 ক্যাটাগরি, অ্যাসিডোফাইল, নিউট্রোফাইল, অ্যালকালিফাইল। এটা একদম ক্লিয়ার কাট, acidophils, neutrophils, alkali or basophils। বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি, acidophils prefer to grow at low pH, best grow pH 0 to 5.5, neutrophils best grow at 5.5 to 8.0, best grow at 8.0 to 11.5। এক্সাম্পল কালেক্ট করবে। নাম্বার 3, অক্সিজেন কনসেন্ট্রেশন। অ্যারোবিক, অ্যানারোবিক, মাইক্রো অ্যারোফিলিক।
হ্যাঁ, টোটাল 5 টাইপস আছে। And হয়েছে তো the এটা micro মুশকিল। error tolerant. মাইক্রো এরর টলারেন্ট, হ্যাঁ হবে। টোটাল 5। মাইক্রো বলে না ওটাকে, এরর টলারেন্টই বলে। চলো দেখে নিচ্ছি। অব্লিগেট এররস, obligate anaerobes, facultative anaerobes, microaerophilic, error tolerant aerobes, anaerobes. So based on oxygen concentration, কে কোন oxygen concentration prefer করে, which bacteria prefer which percentage of oxygen, based on that classify করা হচ্ছে, ঠিক আছে। Obligate errors, that means they are absolutely preferring the oxygen concentration, high oxygen concentration, ঠিক আছে। That's why obligate মানে কি, নেসেসিটি, ওটা ছাড়া সার্ভাইভ করবে না, ঠিক আছে। অ্যাবসলিউট নিডেড, স্ট্রিক্টলি নিডেড, ঠিক আছে। তো স্ট্রিক্টলি বলে, স্ট্রিক্টলি এরোবস বলে, আবার স্ট্রিক্টলি অ্যানারোবস বলতে পারে, একই মিনিং। তো অব্লিগেট এরোবস মিন্স গ্রোথ only occur in presence of oxygen. Obligate anaerobes একদম completely different, opposite, does not like any oxygen concentration and try and prefer to grow at less can no oxygen concentration, so growth only occur in absence of O2. নেক্সট বাকি তিনটে হচ্ছে সাব ক্যাটাগরি, মানে সাব ক্যাটাগরি না, ক্যাটাগরির মধ্যেই রাখছি। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, অনেকবার বলেছি ফ্যাকাল্টেটিভ ওয়ার্ডটার মিনিং, না আইডিয়াল নয়, ফ্যাকাল্টেটিভ ওয়ার্ডটার মিনিং অনেকবার বলেছি, কেউ বলতে পারবে ফ্যাকাল্টেটিভ, এর আগেও হয়তো বলেছি। না না এক্সাম্পল চাইনি আমি, ফ্যাকাল্টেটিভ ওয়ার্ডের মিনিং চেয়েছি, ফ্যাকাল্টেটিভ ওয়ার্ডের মিনিং। ও অক্সিজেনই ওর লাগে, কিন্তু ও অক্সিজেন ছাড়াও গ্রো করতে পারবে। খুব খুব কাছাকাছি আছো, আর ঠিকই বলছো। দেখো কিভাবে ডিফাইন করবো, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস যখন বলছি তার মানে এরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যানারোবস না, লিখলে ভুল করছো। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস মানে দে আর অ্যাকচুয়ালি এরোবস, আচ্ছা উল্টো করবো। তো ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস মানে ফার্স্টেই আমাকে মাইন্ডে ক্যালকুলেট, ফ্যাকাল্টেটিভ ওয়ার্ডটা মানে হচ্ছে অপোজিটটা বেশি প্রেফার করে, বাট ওই কন্ডিশনেও চালিয়ে না, ঠিক আছে, মানে সামহাউ ম্যানেজ করে। So they are actually aerobes, মানে they need oxygen, grow based at oxygen, but can grow in absence also, ঠিক আছে, ম্যানেজ করে না। তো ম্যানেজিং ওই ব্যাপারটার জন্য কি হচ্ছে ফ্যাকাল্টেটিভ ওয়ার্ডটা, হ্যাঁ। আর বাকি দুটো উপরে কি লিখেছিলাম, অব্লিগেট, মানে 100% লাগবেই, ওরা ম্যানেজ করতে পারে না, ইদার অক্সিজেন দাও গ্রো করবো, আর আরেকটা গ্রুপ হচ্ছে না দিলে তবে গ্রো করবো। এর মধ্যে যদি সাম পার্সেন্টেজ অফ অক্সিজেন চলেও আসে, অব্লিগেট অ্যানারোবস গ্রো করবে না, ঠিক আছে। আর অব্লিগেট এরোব যদি সাম পার্সেন্টেজ অফ অক্সিজেন ডাউন হয়ে যায়, গ্রো বন্ধ করে দেবে। আর ফ্যাকাল্টেটিভ এরা ম্যানেজ করতে পারে, ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি আছে, যেটাকে আরো ক্লিয়ারলি যদি বলি। সো ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস গ্রো বেসড অ্যাট, কি লিখবো দেন, অপোজিট করে লিখবো যা দেখা আছে, গ্রো বেসড অ্যাট aerobic condition but can grow in absence also, can grow at absent of oxygen also, that time আমরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব বলবো। এরোব লিখে চলে এসো না, ফ্যাকাল্টেটিভ এরোব যদি লেখো এটা ক্লাসিফিকেশনে আসেই না, ফ্যাকাল্টেটিভ এরোব ক্লাসিফিকেশনে নেই, হ্যাঁ ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস আছে,
ঠিক আছে, বাট হাইপোথেটিক্যালি তো কোশ্চেন করতেই পারে তোমাকে হাইপোথেটিক্যালি, হোয়াট ইজ ফ্যাকাল্টেটিভ এরোবিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, আনসার তো করতে পারবে, কি করব আনসার তখন, ফ্যাকাল্টেটিভ এরোবিক দিয়েছে, ক্লাসিফিকেশনে নেই ভাই, হাইপোথেটিক্যাল কোশ্চেন দিচ্ছে। মানে যারা এরকম কন্ডিশনে গ্রো করে কিন্তু এরা কন্ডিশনে গ্রো করে উল্টো করে দেবো, grow based at anaerobic condition but can grow in presence also, ঠিক আছে। তো এটা হবে তখন ফ্যাকাল্টেটিভ এরোবের ডেফিনেশন। কোনো এক্সাম্পল পাবে না ফ্যাকাল্টেটিভ এরোবের, অ্যানারোবের এক্সাম্পল আছে, ইকোলাই তো গুড এক্সাম্পল শো করে। মাইক্রো এরোফিলিক এটা তো বোঝাই যাচ্ছে, আর আমরা মাইক্রোবায়োলজি পড়ছি, একটু বুঝবো না মাইক্রো ওয়াটার মিনিং কি, তো ক্লিয়ার বুঝতে পারছি এখানে মাইক্রো ওয়াটার মানে হচ্ছে কম কনসেন্ট্রেশন, লেস লাগছে, লেস কনসেন্ট্রেশন, ঠিক আছে। লেস কনসেন্ট্রেশন কি লাগছে, এরোফিলিক মানে কি এয়ার, আর ফিলিক মানে কি এদের নিট লাগছে কিন্তু লাভার, মানে এরা স্মল কনসেন্ট্রেশন অফ এয়ার লাভিং অর্গানিজম, not large quantity, large concentration is its need, it's need small concentration but it's need, they are loving that, clear। so micro aerophilic require O2 level below 2 to 10% for growth। যদি আমরা বাড়িয়ে দিই 20% গ্রোথ করে দিই বা 25% করে দিই, সার্ভাইভ করবে এরা? আনসার ইজ নো। এর জন্য বলেছি মাইক্রো এরোফাইলস, এরা স্মল কনসেন্ট্রেশন লাভার, অক্সিজেন লাভার, হ্যাঁ বেশি দিলে এরা ডেথ হয়ে যাবে। এবার কেন হয়, কেন ডেথ হয়, কি মেকানিজম, কেন অ্যানারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করে না, এগুলোর জন্য থার্ড সেমিস্টার এখানে এত কিছু লাগবে। H2O2 টা ওটা ওদের মেরে ফেলে। আচ্ছা দেখবো নেক্সট সেমে। এরো টলারেন্ট অ্যানারোবস, দেখো ওয়ার্ড লেখা আছে এরো টলারেন্ট, মানে এরা অ্যানারোব, হ্যাঁ মানে এরা অ্যাকচুয়ালি টলারেট করে না, যদি ওপেন থাকে তাও কারেক্ট। তার মানে এদের কোনো খুব একটা ফারাক আসছে কি, অক্সিজেন প্রেজেন্স থাকুক কি না থাকুক, খুব কিছু ফারাক আসছে, বোথ টাইম দে ক্যান গ্রো। এয়ার এর প্রেজেন্ট থাকলেও করে নেবে, না থাকলেও করে নেবে, ঠিক আছে, আর ইকুয়ালি গ্রো ভালো করবে, সে এয়ার থাকুক কি না থাকুক। হ্যাঁ, তো ওই যে বলে না অন্ধের কি বা দিন কি বা রাত, হ্যাঁ ওর আর কি, ওর এয়ার থাকুক কি না থাকুক ওর কোনো সেন্সই করে না, ওদের গ্রো চালিয়ে যায়, তো ওদের অক্সিজেনে কোনো ফারাকই করে না, নো সেন্স ইন দ্য অক্সিজেন কনসেন্ট্রেশন, দে গ্রো ইকুয়ালি ওয়েল ইন বোথ presence of air and absence of air. Oxygen concentration basis classification, 5 categories example collection হবে HW তে। Next category, solute concentration and water activity, ultimately we can also say it is of osmotic pressure, mean এখানে যে মাইক্রোবায়োলজিক্যাল ওয়াটার অ্যাক্টিভিটি ব্যাপারটাকে আমরা এক্সপ্রেস করি AW দিয়ে। AW means availability of water, bioavailability of water, availability of water. So water presence is ultimately needed for bacterial growth, এটা আমরা ফিজিক্যাল কন্ট্রোলে দেখে এলাম। ডেসিকেশন, মনে করো যখনই আমরা ড্রাই করে দিচ্ছিলাম সেল ডেথ হয়ে যাচ্ছিল, ডেথ হচ্ছিল বা গ্রোথটাকে হল্ট করে দিচ্ছিল ডিউ টু ওয়াটারের নন অ্যাভেলেবিলিটির জন্য, ঠিক আছে। তো AW এর উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াল গ্রোথ প্যাটার্ন। হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া স্মল AW তেও গ্রো করে যাবে, কিছু ব্যাকটেরিয়া হাই AW তেও গ্রো করে যাবে। স্মল AW মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, AW ভ্যালু স্মল মানে কি ওয়াটারের অ্যাভেলেবিলিটি কম, হ্যাঁ ড্রাইনেস বেশি আছে, হ্যাঁ কি না,
আর AW হাই মানে কি বলতে চাইছি আমরা? ওয়াটার প্রেজেন্ট, গুড প্রেজেন্স অফ ওয়াটার, গুড প্রেজেন্স অফ ওয়াটার। ঠিক আছে, ব্যাকটেরিয়া কিন্তু প্রেফার করে গুড অ্যামাউন্ট অফ ওয়াটারকে, হাই ওয়াটার প্রেফার করে, আদারওয়াইজ গ্রোথ হল্ট করে যেতে পারে। হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া সার্ভাইভ করে যায়, আর এর বেসিসেই ক্লাসিফিকেশনটা। So এইটুকু ক্লিয়ার, AW is very important for bacterial growth and AW is inversely proportional to the osmotic solute concentration. Solute concentration মানে সলিউট কনসেন্ট্রেশন যত বাড়বে AW ভ্যালু ডাউন হতে থাকবে। হ্যাঁ, তো যত বেশি সুগার সল্ট তার মানে কি AW ভ্যালু ডাউন, আর সেখানে ব্যাকটেরিয়ার মাইক্রোবসের গ্রোথ ইনহিবিটেড। বোঝা গেল? তো AW এর বেসিসে আমরা ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করব, 3 ক্যাটাগরি আছে। হ্যালোফাইল, অসমোটলারেন্ট, জেরোফাইল। হ্যালোফাইল মানে কোন সলিউটটা ওরা হাই কনসেন্ট্রেশনে চাইছে, ফাইল মানে হচ্ছে লাভার, হ্যালো ওয়ার্ডটা এসছে হচ্ছে তোমার সল্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তার মানে হ্যালোফাইল মানে হচ্ছে সল্ট লাভিং ব্যাকটেরিয়া। নরমালি সল্ট যদি বাড়িয়ে দাও ব্যাকটেরিয়ার জন্য ডেট্রিমেন্টাল, but they need salt, good amount of salt for their growth, and that time this group of bacteria we can say that it is a halophile group. ঠিক আছে, তো হ্যালোফাইল মোটামুটি এরা NaCl গ্রো করে হচ্ছে হাই লেভেল অফ NaCl, হাই লেভেল অফ NaCl এ গ্রো করে about 0.2 molar, 3.5% needed, mass need 3.5% NaCl, তবে এটা গ্রো করবে। এর ভেরিয়েন্ট আছে, ইএস ভেরিয়েন্ট আছে, হাইপার হ্যালোফাইলস আছে, মানে এক্সট্রিম হ্যালোফাইল, হাইপার বলে না, এক্সট্রিম হ্যালোফাইলস अवेलेबल আছে। এক্সট্রিম হ্যালোফাইলস अवेलेबल আছে, and এক্সট্রিম হ্যালোফাইলস গ্রো করে আরো হাই NaCl কনসেন্ট্রেশনে, and they need 20 to 30%, yes, 20 to 30% NaCl for their growth. Osmotolerant second group, osmotolerant মানে দুটোই, মানে এর কমেও চলবে বেশিও চলবে। হ্যাঁ, তার মানে এরা ওই AW এর মোটামুটি এরা রেজিস্ট্যান্ট, এরা কম AW তো ভালোই গ্রো করে যেতে পারে, আর হাই তো এরা গ্রো করবে, মানে প্রেফার তো অবভিয়াসলি হাই করবে সবাই। তো able to grow wide range of AW, ওয়াইড রেঞ্জ অফ AW তে গ্রো করতে পারে, হাই লো এটসেট্রা, মিডিয়াম। আর জেরোফাইল কারা? লো পার্সেন্ট, একদম লো। হ্যাঁ, জেরোফাইল হচ্ছে তোমার অনলি গ্রো কখন? at low AW। দেখে নাও grouping based on osmotic pressure, solute concentration and water activity. Clear? Last বাকি আছে and unit complete করব। হাইড্রোস্ট্যাটিক প্রেসার, নরমাল মাইক্রোঅর্গানিজম কোন প্রেসারে গ্রো করে? এয়ার প্রেসারে গ্রো করে, আর আমাদের এয়ার প্রেসারটা কত থাকে? 76। হ্যাঁ, কি কি ওটাই কি সিম্পলি বলে দাও, 1 atm প্রেসারে গ্রো করে,
হ্যাঁ ওটা হচ্ছে 76 mmHg বোধহয়, মিলিমিটার হাইড্রো তোমার কি বলে ওটা মার্কারি প্রেসার। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার নরমালি মাইক্রোবস গ্রো করে কোথায়? এয়ারে গ্রো করে, মানে অ্যাটমসফিয়ারে আমাদের এনভায়রনমেন্টে গ্রো করছে। তো এনভায়রনমেন্টে গ্রো করছে মানে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের প্রেসার, নরমাল প্রেসার হচ্ছে 1 atm এ গ্রো করছে। হ্যাঁ, বাট এই 1 atm প্রেসার আরো ইনক্রিজ হতে পারে ফ্রম 1 atm। কখন? এই 1 atm টা 30, 50, 200 অবধি চলে যেতে পারে, ইভেন 1000 অবধি চলে যেতে পারে। কোন টাইমে? এয়ার প্রেসার তো বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় না, বাট কিভাবে প্রেসার বাড়তে পারে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে হচ্ছে ওয়াটারের প্রেসার। ওয়াটার একটা প্রেসার অ্যাপ্লাই করে। হ্যাঁ, যত ডেপথে যাবে তুমি ওয়াটার প্রেসার অ্যাপ্লাই করছে, ঠিক আছে? তো বেশি ডেপথে গেলে, বেশি ডেপথে যাওয়া যায় না কেন? আমাদের একটা সার্টেন লিমিট অবধি করে দেওয়া আছে কেন? আমরা তো একদম তোমার ট্রেঞ্চ অবধি চলে যেতে পারতাম, পারি কি? পারবো না। কি হবে? আমাদের বডি কোলাপস করে যাবে, ডিসইন্টিগ্রেট করে যাবে প্রেসারে। এত হাই প্রেসার ওয়াটার একটা প্রেসার অ্যাপ্লাই করে, তো সেটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে অবভিয়াসলি। তো ওই প্রেসারে আমাদের বডি ডিসইন্টিগ্রেট করে যাবে, তো স্পেশাল ইউনিফর্ম লাগবে, আদারওয়াইজ কিন্তু তোমার নামা যায় না। হ্যাঁ, যারা নিচ অব্দি যায়, মানে যারা নিচে ডিসকভার করে ডিফারেন্ট প্লান্টস, অ্যানিমালস এক্সেট্রা, তো তাদের স্পেশাল অ্যাপারেটাস থাকে। উইদাউট দ্যাট বডি ভেঙে যাবে, ব্রেক করে যাবে। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার দ্যাট মিনস তোমার আন্ডার দ্য সি, ওশান, এটা তোমার 30, 50, ইভেন 1000 atm অবধি চলে যেতে পারে, ঠিক আছে? তো কেসটা কি হচ্ছে এখানে? তাহলে প্রেসারের বেসিসে আমরা ক্লাসিফাই করতে চাইছি। নরমালি ব্যাকটেরিয়া গ্রো করে হচ্ছে 1 atm প্রেসারে, বাট কিছু ব্যাকটেরিয়া আছে হাই প্রেসার ফিল করে বা বেটার ফিল করে গ্রোথের জন্য। দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। ওয়ান ইজ কল্ড ব্যারো টলারেন্ট, other is called barophile। barophile, ভালোবাসে মানে হ্যাঁ, একজন কম বেশি, স্লাইট কম বেশি ও কোনো ডিটেক্ট করে না, গ্রো করে যায়। হ্যাঁ, বেশি বেড়ে গেলে আবার ওরাও ডেথ হয়ে যাবে। কিন্তু যারা ফাইলস, এরা কিন্তু একদম তোমার ডিপ অফ দ্য ওশান থেকে এদেরকে আইসোলেট করতে পারবে। আর এদেরকে ল্যাবরেটরিতে কালচার করা ইজ নট ইজি। করতে পারবে কি? খুব টাফ হয়ে যাবে। ব্যারোফাইল, ব্যারো টলারেন্ট কে গ্রো করে না, ওই প্রেসারটাই আনতে পারা যাবে। তো ব্যারোফাইল, ব্যারো টলারেন্ট, আনাদার টার্ম আছে, হ্যাঁ, পিজো বলে, পিজো, হঠাৎ করে দিয়ে দিতে পারে। পিজো টলারেন্ট, পিজোফাইল। তো টলারেন্ট যারা, সেটা হচ্ছে তোমার ক্যান সার্ভাইভ increased pressure, which cannot tolerate by non tolerant microbes, which cannot tolerate non tolerant microbes, মানে নরমাল মাইক্রোব যেটা সার্ভাইভ করতে পারে না, এরা কিছুটা প্রেসার অবধি সাস্টেনেবল, ঠিক আছে? স্মল অ্যামাউন্ট অফ প্রেসারে এরা সাস্টেনেবল, মানে ধরে নাও ওই 30, 50 atm অবধি এরা ম্যানেজ করে নিতে পারে, এর উপরে গেলে এরাও ব্রেক করে যায়। বাট যারা ব্যারোফাইলস আছে না, পিজোফাইলস, এরা লাভ করে, মানে এরা 400, 500 atm প্রেসার এদের কাছে বেস্ট অপশন টু গ্রো, ideal to grow, and even they grow at 1000 atm pressure also, ঠিক আছে? তার মানে হাই প্রেসার উইথস্ট্যান্ডিং ক্যাপাসিটি, একদম তোমার ট্রেঞ্চের একদম ডিপ থেকে, আদারওয়াইজ পাওয়া যায় না। আর ওখানে তুমি নরমাল যেতে পারবে না, তবে অ্যাপারেটাস লাগবে, স্পেশাল কন্ডিশন লাগবে, আদারওয়াইজ যাওয়া যায় না। তো চ্যাপ্টারটা এন্ড, আমাদের লাস্ট ইউনিট বাকি থাকলো, সেটা হচ্ছে তোমার ওই আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, ক্যারেক্টারিস্টিক্স, ট্যাক্সোনমি, সিস্টেমিক্স, এই ব্যাপারটা রয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা স্টার্টিং এ যাব, ট্যাক্সোনমি কি, সিস্টেমিক্স কি, ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন,
ঢুকবো, দেন তোমার নমেনক্লেচারে ঢুকবো, এক্সেট্রা বেসিক পার্টটা দেখবো। আর তারপরে আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স ডিসকাস করে শুধুমাত্র সময় নষ্ট, ওটার করতে হবে শুধু ক্যারেক্টারিস্টিক্স এন্ড এক্সাম্পলস। দ্যাট মিনস একটা ক্লাস হয়তো নেব ক্লাসিফিকেশনটা করার জন্য আর কিছু ক্যারেক্টারিস্টিক্স বলার জন্য, আদারওয়াইজ নোটস ফরম্যাটে আমরা প্রোভাইড করে দেবো সেমিস্টার ইউনিট 7 থেকে। হ্যাঁ, অ্যান্ড সেমিস্টার 3 স্টার্ট করবো, আর টাইম ওয়েস্ট না করে সেমিস্টার 3 ঢুকে যাবো। তার মানে ধরে রাখতে পারো আর দুটো ক্লাস হয়তো আমরা সেমিস্টার 2 এর জন্য কাটাবো। দেন আফটার দ্যাট আমরা সেমিস্টার 3 স্টার্ট করব। স্যার এই পিওর কালচার প্রিজার্ভেশনটা এই দুদিনে করে দেবে? পিওর কালচার প্রিজার্ভেশনটা বাকি আছে না, তো বলে দেবো। আমাকে একটু মনে করিও যখন আমি ট্যাক্সোনমি কমপ্লিট করব, দুটো ক্লাসের পরে মনে করিয়ে যদি একটা ক্লাস নিতে হয় আর একটা এক্সট্রা ক্লাস নিয়ে না শেষ করবো, আর না হলে সেকেন্ড ক্লাসেই বলে দেবো ট্যাক্সোনমির সাথে, মানে ক্লাসিফিকেশনের সাথে। ঠিক আছে।